এখন লাইভে আছি। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স আসলে যেখান থেকে প্রতি বছর একটা বা দুইটা প্রশ্ন আসে, মানে ট্রু বায়োস্ট্যাটিস্টিক্স যেটা, সেখান থেকে ইউজুয়ালি একটা বা দুইটা প্রশ্ন আসে। এবং বায়োস্ট্যাটিস্টিক্সের সাথে কনসেন্ট, লিগাল ইস্যু, এগুলি কিছু ব্যাপার থাকে, এগুলি থেকে একটা বা দুইটা প্রশ্ন আসে। তো কনসেন্ট, লিগ্যাল ইস্যু নিয়ে রাগিব আগে একটা ক্লাসে ডিসকাস করে আসছে আপনাদের সাথে। আমরা আজকে বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবো। তবে এখানে একটা জিনিস একটু বলে রাখি যে আমাদের যে পিডিএফটা আর কি, বা ইএমআরসিএস এ বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে যতটুকু লেখা আছে, এইটা কিন্তু মানে পুরোপুরি বোঝা মানে বেশ ডিফিকাল্ট এই অর্থে যে এখানে আসলে তারা বেশ কিছু পয়েন্ট উল্লেখ করে আসছে, যেটা আসলে খুব অ্যাডভান্স লেভেলের নলেজে যারা থাকে তাদের কাছে লাগে। তো এই কারণে বায়োস্ট্যাটিস্টিক্স আমরা যখন পড়বো, আমরা যে সব কিছু 100% বুঝে যাব তা কিন্তু না। বাট আমাদের টার্গেট থাকবে যে এইখান থেকে প্রিভিয়াসলি যে ধরনের প্রশ্নগুলি আসছে, ওই প্রশ্নগুলি আমরা টার্গেট করে একটু পড়বো, আর যতটুকু সম্ভব আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা এভাবেই তাহলে আজকে আগাই। আমাদের মেইন টার্গেট থাকবে যে প্রশ্নগুলি সলভ করার জন্য যতটুকু আমাদের জানা দরকার সেইটুকু যাতে আমাদের নলেজটা থাকে। আর এর বাইরেও আরো অনেক ইনফরমেশন আছে এখানে। এটা বেসিক্যালি যেটা হয় আর কি, যেমন আমাদের যখন আমরা এমএস কোর্সে থাকি, এমডিএমএস কোর্সে থাকি বা এফজিপিএস কোর্সে থাকি, তখন কিন্তু আমাদের প্রত্যেককে হচ্ছে একটা করে থিসিস করতে হয়। এটা হচ্ছে যেমন, এবং আমাদের পরীক্ষা, আমাদের যে ফেজবি ফাইনাল হবে বা এফসিপিএস ফাইনাল পরীক্ষা হবে, প্রত্যেকটাতে কিন্তু একটা করে থিসিস থাকে। ওই থিসিসগুলিও কিন্তু বেসিক্যালি বায়োস্ট্যাটিস্টিক্সের সাথে রিলেটেড, এবং ওই থিসিসগুলি করার জন্য যে বায়োস্ট্যাটিস্টিক্স পড়তে হয়, ওখানে পড়তে যে আমি দেখলাম যেটা আসলে অনেক ভাস্ট এবং নট সো ইজি। বাট আমি বারবার যেটা বলছি যে আমাদের আজকের ক্লাসের টার্গেটই হবে যাতে আমরা এই পরিমাণ ইনফরমেশনটা গ্যাদার করতে পারি, যাতে আমরা পরীক্ষায় প্রশ্ন আসলে ওইটা আনসার করে আসতে পারি। এটাই হচ্ছে আমাদের আজকের টার্গেট। তাহলে আমরা হচ্ছে কোশ্চেন ওরিয়েন্টেড ইনফরমেশনগুলি বেশি জানার চেষ্টা করব। যথারীতি আমাদের পিডিএফ আমরা ক্লাসের শেষে আপলোড করে দিব। পিডিএফ এর পরে আজকে আমরা কিছু প্রশ্ন সলভ করব বা স্ট্যাটিস্টিক্স রিলেটেড, যেগুলি হচ্ছে আমাদের জানা প্রয়োজন, যেগুলি পরীক্ষায় আসার মতো সেই ধরনের প্রশ্নগুলি। আর মোটামুটি আমরা একটা গ্রস আইডিয়া নিব আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে। তাহলে আমরা শুরু করি আমাদের আজকে ক্লাসটা। আচ্ছা, বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে প্রথম যখন আমরা পড়া শুরু করি, তখন আমাদের ফার্স্ট যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে অডিট এবং রিসার্চ। এই দুইটা জিনিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে, অডিট এবং রিসার্চ। বেসিক্যালি এগুলি মানে কি? আচ্ছা, অডিট কি এটা বলার আগে আমি একটু বলি যে অডিটের কি কি টাইপ আছে। এইটা জানলেই আমরা তখন আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। বিভিন্ন ধরনের অডিট কিন্তু হয়, তাই না? আমরা কিন্তু জানি, আমরা যারা সরকারি চাকরি করি তারা তো জানি যে হচ্ছে যে আমাদের উপজেলা হাসপাতালগুলিতে কি হয়, প্রতি বছর বছর কিন্তু অডিট হয়, তাই না? তো এই অডিটগুলিকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে ফিনান্সিয়াল অডিট। তার মানে ফিনান্সিয়াল অডিট বলে একটা ব্যাপার আছে অডিটের মধ্যে। আচ্ছা, তারপর আর কি হতে পারে? এটা এখানে একটা টাইপ আছে হচ্ছে অপারেশনাল অডিট। কোনটা কি আমরা আস্তে আস্তে আসবো। অপারেশনাল অডিট। তারপর আর কি আছে? ডিপার্টমেন্টাল অডিট বা রিভিউ। তারপরে একটা আছে স্ট্যান্ডার্ড বেসড অডিট।
আর আরেকটা হচ্ছে সিস্টেম বেসড অডিট। এই 5টা ধরনের অডিট আমাদের এমআরসিএস এর বইতে উল্লেখ করা। এখন এই 5টার মধ্যে আমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা? আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড বেসড অডিট আর সিস্টেম বেসড অডিট। বাকিগুলি সম্পর্কে আমরা জানবো এক দুই কথাতে, বাট স্ট্যান্ডার্ড বেসড অডিট এবং সিস্টেম বেসড অডিটটা সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখন ফিনান্সিয়াল অডিট মানে কি? ফিনান্সিয়াল অডিট মানে আমরা খুব সহজভাবে বুঝি যে সারা বছর বা একটা নির্দিষ্ট সময়ের বছরের যে আয় ব্যয়ের হিসাব, সেইটাকে হচ্ছে যে আবার পুনঃনিরীক্ষণ করা। অর্থাৎ দেখা গেল যে হচ্ছে যে আমি উপজেলা হাসপাতাল চালাচ্ছি, আমি অ্যাম্বুলেন্সের যে তেলের টাকা সেটা আমি এক মাসে পাম্পকে দিলাম ধরেন 1 লাখ টাকা। এখন অডিট আসবে, অডিট এসে তারপরে আমাকে ধরবে যে আপনি যে এক মাসে 1 লাখ টাকার তেল বেচলেন, এটা বেচলেন, আপনি আমাকে গাড়ির লগবুকটা দেখে দেখা গেল যে হচ্ছে যে আসলে যেই পরিমাণ মাইলেজ দেখানো আছে বা যে পরিমাণ ট্রিপ দেখানো আছে তাতে 80,000 টাকা খরচ হয়। বাকি ঘাপলা বা গ্যাঞ্জাম এইটা ধরার জন্য যে অডিটগুলি করা হচ্ছে এটাকে বলা হচ্ছে ফিনান্সিয়াল অডিট। এখান থেকে আমাদের কোনোদিনই প্রশ্ন আসবে না। অপারেশনাল অডিট। অপারেশনাল অডিটে কি করা হয়? অপারেশনাল অডিটটা হচ্ছে যে যে কোনো অর্গানাইজেশন, এটা স্পেশালি অর্গানাইজেশনের সাথে রিলেটেড। যে কোনো অর্গানাইজেশনে কিন্তু কিছু ভিশন থাকে, গোল থাকে, তাই না? তো ওরা কি করে, টাইম টু টাইম ওদের যে অ্যাক্টিভিটিগুলি আছে এই অ্যাক্টিভিটিগুলিকে ওরা রিভিউ করে যে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিগুলি করছি এই অ্যাক্টিভিটিগুলি আমাদের যে গোল, আমরা যে উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠা করেছিলাম সেই অনুযায়ী হচ্ছে কিনা। এই যে একটা জিনিস যে আমরা যে অপারেশনাল প্ল্যান, আমি যেভাবে কাজ করব, যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম, আমি এখন সেই কাজগুলি করছি কিনা এটা দেখার জন্য যে অডিট, এটাকে বলা হয় অপারেশনাল অডিট। তাহলে ফিনান্সিয়াল অডিট গেল, টাকা পয়সার ঘাপলা ধরার জন্য যে অডিট সেটা। অপারেশনাল অডিট হচ্ছে আমি যে উদ্দেশ্যে একটা অর্গানাইজেশন দাঁড়া করিয়েছি ওই উদ্দেশ্যটা আমি পারপাসটা সার্ভ করছি কিনা আমি চেক করে দেখব। এইটাই হচ্ছে আমার অপারেশনাল অডিট। এখান থেকেও আমাদের তেমন একটা প্রশ্ন আসে না। আচ্ছা, ডিপার্টমেন্টাল অডিট কি? ডিপার্টমেন্টাল অডিট হচ্ছে যে ডিপার্টমেন্টের ভিতরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনগুলি হয় এই অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনগুলি ঠিকঠাক মতো হচ্ছে কিনা এটা দেখার জন্য যে অডিট, এটাকে বলা হয় হচ্ছে ডিপার্টমেন্টাল অডিট। অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন মেইনলি এখানে কি করা হয়? এখানে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনগুলি দেখা হয় যে আমার আমার ডিপার্টমেন্টে কি কি অ্যাসেট আছে, অ্যাসেটগুলিকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি। তারপর হচ্ছে যে আমার যে লগুলি আছে সেগুলি অনুযায়ী আমার এমপ্লয়িরা কাজ করছে কিনা, রেগুলেশনগুলি মেনটেন করছে কিনা, পলিসিগুলি মেনটেন করছে কিনা, এগুলি দেখার যে রিভিউ এটাকে বলা হচ্ছে ডিপার্টমেন্টাল রিভিউ। সহজ বাংলায় অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ডিপার্টমেন্টাল অডিট। আচ্ছা, আর এরপরে যে দুইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসড অডিট আর সিস্টেম বেসড অডিট। আচ্ছা, স্ট্যান্ডার্ড বেসড অডিট জিনিসটা কি? স্ট্যান্ডার্ড বেসড অডিট জিনিসটা হচ্ছে যে আপনি আপনার হসপিটালে, আমরা যেহেতু এমআরসিএস পরীক্ষা দিচ্ছি, এমআরসিএস দিয়ে আমরা যাব ইংল্যান্ডে। তো ইংল্যান্ডে কি হচ্ছে, এনএইচএস এর কিন্তু প্রত্যেকটা কাজের জন্য গাইডলাইন আছে, প্রত্যেকটা টপিকের জন্য গাইডলাইন আছে। তো ওইখানে কি করা হয়, ওখানে কিন্তু রেগুলার বেসিসে স্ট্যান্ডার্ড বেসড অডিট করা হয়, যেটা আরেকটা নাম হচ্ছে ক্লিনিক্যাল অডিট। এখানে কি করা হয়, এখানে দেখা হয় যে আপনার ওয়ার্ডে যে রোগীগুলি আছে, ধরেন আপনি লন্ডনের একটা হসপিটালে কাজ করেন, আপনার হসপিটালে ওয়ার্ডে যে রোগীগুলি আছে পোস্ট অপারেটিভলি তারা গাইডলাইন অনুযায়ী থ্রম্বো প্রোফাইল্যাক্সিস পাচ্ছে কিনা, এনোক্সাপারিন পাচ্ছে কিনা, এটা আপনি দেখতে চাচ্ছেন। এই যে এটা আপনি কিসের সাথে তুলনা করে দেখবেন? আপনার ওয়ার্ডে আপনার যারা এমপ্লয়ি বা আপনি যেভাবে প্র্যাকটিস করছেন আর এনএইচএস যে এক্সপ্লিসিট ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে ওই ক্রাইটেরিয়ার সাথে আপনি আপনার ইনস্টিটিউটটাকে মিলাবেন। এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসড অডিট। তার মানে এখানে কি হবে, এখানে হচ্ছে যে কেয়ার, পেশেন্টের যে কেয়ারটা সেটাকে কম্পেয়ার করা হবে কার সাথে? একটা এক্সপ্লিসিট স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়ার সাথে কম্পেয়ার করা হবে। এই যে একটা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া, এটা কি? এটা হচ্ছে এনএইচএস গাইডলাইন। এই স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া এগেনস্টে যে আমি এটাকে চেক করে দেখবো, এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসড অডিট বা ক্লিনিক্যাল অডিট। আচ্ছা, এরপরে আসা হচ্ছে সিস্টেম বেসড অডিট। এটা হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট অডিট। এইটা এখানে কি করা হয়, এখানে আপনি, আমরা জানি যে হচ্ছে যে আমাদের যে একটা বিএসএমএম হসপিটাল, তাই না? এই হসপিটালের ভিতরে তো অনেকগুলি ডিপার্টমেন্ট আছে। আপনি যদি সহজভাবে চিন্তা করেন, বিএসএমএম যখন ওভারঅল একটা তার আর কাজকর্ম কিভাবে হচ্ছে, বিএসএমএম হচ্ছে গরিব মানুষদের হেল্প করার জন্য হয়েছে, এখান থেকে ভালো ভালো
ডাক্তার বের হবে এটা করার জন্য হয়েছে। ওরা যখন টাইম টু টাইম এই জিনিসটা রিভিউ করবে যে আমার এখান থেকে ভালো কোয়ালিটি ডাক্তার বেরোচ্ছে কিনা, তখন এটা হচ্ছে অপারেশনাল অডিট। যখন আমার ইউরোলজি ডিপার্টমেন্ট, এই যে বিএসএমএমইউ, এই বিএসএমএম ভিতরে ইউরোলজি ডিপার্টমেন্ট যখন একটা অডিট করবে যে তার ওভারঅল অ্যাক্টিভিটি নিয়ে, এই ইউরোলজি ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটির মধ্যে তো অনেক কিছু আছে তাই না, আউটডোর আছে, ইনডোর আছে, তারপর হচ্ছে যে ওটি আছে, তারপরে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন আছে, এগুলি নিয়ে যখন কোনো অডিট হবে তখন এটা হচ্ছে ডিপার্টমেন্টাল অডিট। আবার যখন আমার ইউরোলজি ওটিতে আমরা অডিট করব, আমার স্যারের অডিট করবে যে হচ্ছে দেখি তো আমরা যে অপারেশন করি, অপারেশন করার পরে এরা হচ্ছে যে থ্রম্বো প্রোফাইলাক্সিস দেয় বা পোস্ট অপারেটিভ কেয়ার দেয়, এটা স্ট্যান্ডার্ড কেয়ারের সাথে মিলে কিনা, এটাকে তখন আমরা বলবো হচ্ছে স্ট্যান্ডার্ড বেসড অডিট। এর বাইরে আরেকটা অডিট আছে, সেটাকে বলা হচ্ছে সিস্টেম বেসড অডিট। সিস্টেম বেসড অডিটটা কি? এটা হচ্ছে যে ধরেন ইউরোলজি ওটিতে আমরা অপারেশনে যাচ্ছি, অপারেশনে যাওয়ার পরে দেখছি যে আমরা যখন হচ্ছে অপারেশন করতে যাচ্ছি আমাদের এখানে খুব কমনলি গাইড ওয়্যার ইউজ করতে হয়। তো আমি যখন গাইড ওয়্যার চাচ্ছি তখন সিস্টার আমাকে যে গাইড ওয়্যারগুলি দিচ্ছে সেগুলি দেখছি ম্যাক্সিমামই এক্সপায়ার্ড হয়ে গেছে। তাহলে এখানে দেখেন কি ঘটনা ঘটছে, ডেফিনেটলি এখানে তাহলে হচ্ছে যে ওই যে ওটির ভিতরে এই যে গাইড ওয়্যারের যে হচ্ছে যে সংরক্ষণ করা, কোন গাইড ওয়্যারটা আগে দিবে, কোন গাইড ওয়্যারটা অনেক ডেটের পিছনে, এগুলিকে ঠিকভাবে সাজায় রাখা, এই জিনিসগুলি নিশ্চয়ই কোনো ঘাটতি আছে। এই কারণে পুরাতন গাইড ওয়্যারগুলি রয়ে যাচ্ছে, অনেক পরে পরে ব্যবহৃত হচ্ছে। সুতরাং এই যে একটা ব্যাপার, এই জিনিসটাকে যখন আমি ডায়াগনোসিস করতে চাইবো তখন আমার লাগবে হচ্ছে সিস্টেম বেসড অডিট, যে আমার ওটিতে একটা সিস্টেম দাঁড় করাতে হবে যে সিস্টেমে আমার রিসোর্স সব থেকে কম লস হবে, এই জিনিসটাকে বলা হচ্ছে সিস্টেম বেসড অডিট। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের 5 ধরনের অডিট। আমাদের জন্য স্পেশালি ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড বেসড অডিট, সিস্টেম বেসড অডিট। তাহলে এই গেল হচ্ছে আমাদের অডিট রিলেটেড কথাবার্তা। আচ্ছা, রিসার্চ কি? রিসার্চ মানে হচ্ছে আমাকে নিউ কোনো নলেজ গ্যাদার করতে হবে। রিসার্চ হচ্ছে অডিটের ক্ষেত্রে কি হচ্ছে, অডিটে কিন্তু অলরেডি একটা প্রোটোকল দাঁড় করানো আছে, আপনি ওই প্রোটোকলের এগেনস্টে আপনি কি করছেন সেটাকে তুলনা করবেন, এটা হচ্ছে অডিট। আর রিসার্চ হচ্ছে যে আপনাকে নতুন করে খুঁজে বের করতে হবে। ধরেন আমরা কেউ জানি না যে কোনটা ভালো থম্বো প্রোফাইল্যাক্সিসের জন্য সব থেকে ভালো ড্রাগ কোনটা, এটা যখন জানার জন্য আপনাকে গবেষণা করতে হবে তখন এটা হচ্ছে রিসার্চ। বাট আপনি জেনে যাওয়ার পরে যখন একটা ঠিক করে দিলেন যে না, এনোক্সাপারিন লো মলিকুলার ওয়েট হেপারিন এটাই সব থেকে ভালো, এটা অপারেশনের পরে 5 দিন সকালে আর রাতে 2বার দিতে হবে, তখন এটা হয়ে গেল হচ্ছে অডিট। কারণ তখন আমাকে অবশ্যই আমি যেহেতু ওয়ার্ডে কাজ করি, অপারেশনের পরে ওই রোগীগুলিকে এই 2বার করে 5 দিন হচ্ছে এনোক্সাপারিন দিতে হবে। আমি যদি এটা করছি কিনা দেখতে চাই তখন এটা হয়ে গেল হচ্ছে স্ট্যান্ডার্ড বেসড অডিট। তাহলে এই হচ্ছে আমাদের অডিট এবং রিসার্চ। আমরা পরবর্তীতে এগুলির ক্লিনিক্যাল সিনারিও দেখব প্রশ্ন দেখার সময়। আচ্ছা, এইটা গেল হচ্ছে যে আমাদের একটা ইম্পর্টেন্ট ইস্যু। এর পরের যে টপিক সেটা হচ্ছে ইনসিডেন্স অ্যান্ড প্রিভ্যালেন্স। ইনসিডেন্স অ্যান্ড প্রিভ্যালেন্স সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি তাই না, কারণ এটা হচ্ছে কোথায় ছিল আমাদের খুব বিখ্যাত প্রশ্ন, কমিউনিটি মেডিসিনের। ইনসিডেন্স অ্যান্ড প্রিভ্যালেন্স কি? ইনসিডেন্সটা হচ্ছে যে একটা গিভেন পিরিয়ড অফ টাইম, অর্থাৎ কি আমি যদি সহজভাবে বলি যে আজকে গত 24 ঘন্টায়, লাস্ট 24 আওয়ারে নতুন কতজন কোভিড পেশেন্ট ডায়াগনোজ হলো, কোভিড-19 কেস ডায়াগনোজ হলো যারা একদম নিউ, এটাকে বলা হচ্ছে ইনসিডেন্স। অর্থাৎ একটা গিভেন টাইম পিরিয়ডে টোটাল কতগুলি নিউ কেস অ্যারাইজ করলো, এটাই হচ্ছে ইনসিডেন্স। একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে এবং সবগুলি নতুন কেস হতে হবে। আর প্রিভ্যালেন্স মানে কি, যে এই মুহূর্তে সারা বাংলাদেশে আজকে এই মুহূর্তে দিস পয়েন্ট অফ টাইম, আজকে সকাল 7টা 20 মিনিটে, 22 জুলাই 7টা 20 মিনিটে টোটাল কতজন কোভিড রোগী বাংলাদেশে আছে, টোটাল নাম্বার অফ কেস। এটা হচ্ছে নিউ কেস ছিল আগেরটার, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ কেস, তাই না? টোটাল নাম্বার অফ কেস কতজন আছে এই মুহূর্তে কোভিড-19 এই সময় একটা নির্দিষ্ট টাইমে, তো এইটাকে বলা হচ্ছে প্রিভ্যালেন্স, একটা সার্টেন পয়েন্ট অফ টাইম, সার্টেন পয়েন্ট অফ টাইম। তাহলে আমরা ইনসিডেন্স মানে বুঝে গেলাম, একদম সহজ, এটা আপনারা সবাই জানেন যে একটা নির্দিষ্ট সময় ফ্রেমের মধ্যে টোটাল কতগুলি নিউ কেস অ্যারাইজ করছে, এটা হচ্ছে ইনসিডেন্স। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে নিউ কেস এবং একটা টাইম ফ্রেম থাকবে। আচ্ছা, আর প্রিভ্যালেন্সটা হচ্ছে যে এই মুহূর্তে ইন দিস পয়েন্ট অফ টাইম টোটাল কতগুলি কেস নতুন পুরাতন মিলে আমার কোভিড রোগী বাংলাদেশে আছে, এটা হচ্ছে প্রিভ্যালেন্স। এই হচ্ছে ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্সের ব্যাপার। এখন ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স বলতে বেশি মানে প্রিভ্যালেন্সের মধ্যে এখানে কিন্তু একটা ব্যাপার আছে, যেমন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে
প্রিভ্যালেন্স কিন্তু অনেক বেশি হবে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে যে ডায়াবেটিস মেলাইটিস একবার যে আক্রান্ত হচ্ছে সে কিন্তু সারা জীবন আক্রান্ত হচ্ছে। সুতরাং আজকে সারাদিনে বাংলাদেশে দেখা গেল যে 1000 জন নতুন রোগী ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে, বাট গত 20-30 বছরের যত ডায়াবেটিসের রোগী সবগুলি রোগী এই মুহূর্তে বাংলাদেশে আছে। সুতরাং ক্রনিক ডিজিজের ক্ষেত্রে সব সময় ইন কেস অফ ক্রনিক ডিজিজ প্রিভ্যালেন্স কি হয়? প্রিভ্যালেন্স কিন্তু অলওয়েজ ইনসিডেন্সের থেকে মাচ মাচ গ্রেটার হয়, মাচ মাচ গ্রেটার হয়। বাট অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে কিন্তু এরকম না। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স। আচ্ছা, আমরা আরেকটা ধারণা সম্পর্কে জানব। এটাকে বলা হয় হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, নর্মাল ডিস্ট্রিবিউশন জানার আগে আমরা একটু ডাটা সম্পর্কে জানি। আচ্ছা, ডাটা ডাটা মানে হচ্ছে তথ্য, তাই না? আমরা যাই কিছু করতে যাই কিনা, আমরা ক্লিনিক্যাল অডিট করতে যাই, আর রিসার্চ করতে যাই, আর থিসিস করতে যাই, যেটাই করতে যাই কিনা আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু ডাটা গ্যাদার করতে হবে, তাই না? কারণ আমরা জানি যে রিসার্চ হচ্ছে আনবায়াসড হতে হবে, সেখানে আমার নিজের পার্সোনাল কোনো মত দেওয়ার কোনো জায়গা নেই। সুতরাং আমার পক্ষে কথা বলবে কি? আমার ডাটা আর স্ট্যাটিস্টিক্স, তাই না? তো ডাটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এখন ডাটা কি কি ধরনের হয়? ডাটা হয় হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা এবং আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটা। আচ্ছা, কোয়ালিটেটিভ ডাটা কি? কোয়ালিটেটিভ ডাটা ইউজুয়ালি ডেসক্রিপটিভ হয়, অর্থাৎ এইখানে বেসিক্যালি কোনো নিউমেরিক্যাল স্কেল থাকে না, অর্থাৎ এই ডাটাগুলিতে আপনি কোনো নাম্বার বসাইতে পারবেন না, নো নিউমেরিক্যাল স্কেল। যেমন উদাহরণ যদি আমি দেই যে আপনি পুরুষ নাকি মহিলা, এটাকে কি আমরা নাম্বার দিয়ে প্রকাশ করতে পারবো? মানে কোনো নিউমেরিক্যাল স্কেল দিয়ে প্রকাশ করতে পারবো? তা কিন্তু আমরা প্রকাশ করতে পারবো না। এই জিনিসটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। আর কোয়ান্টিটেটিভ ডাটা কি? কোয়ান্টিটেটিভ ডাটা মানে হচ্ছে যে এটার হচ্ছে যে একটা নিউমেরিক্যাল স্কেল থাকবে, অর্থাৎ আমি এটাকে নিউমেরিক্যাল স্কেল দিয়ে কিন্তু প্রকাশ করতে পারবো। যেমন ওয়েট, তাই না? আমরা আমাদের ওয়েট কিন্তু নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি, যে আমার ওজন হচ্ছে 81 কেজি, আমার ওজন হচ্ছে 90 কেজি, তাই না? তারপর আমাদের হাইটকেও কিন্তু হচ্ছে যে আমরা এটাকে এভাবে নিউমেরিক্যাল স্কেলে প্রকাশ করতে পারি। তার মানে যেই ধরনের ডাটাকে আমি নাম্বারিং করতে মানে নাম্বার বলতে একটা স্কেল অনুযায়ী প্রকাশ করতে পারবো, সেটাকে আমরা বলবো হচ্ছে যে কোয়ান্টিটেটিভ ডাটা। আর যেই ধরনের নাম্বারকে আমি যে ধরনের ডাটাকে আমি নাম্বার দিয়ে প্রকাশ করতে পারবো না, এইটাকে বলা হবে কোয়ালিটেটিভ ডাটা। আচ্ছা, এখন ডাটার আবার বেশ কয়েক ধরনের টাইপ আছে। এটা আমরা এখানে একটু দেখবো যে টোটাল 4 ধরনের ডাটা স্পেশালি আছে। কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ এর বাইরে 4 ধরনের ডাটা। একটাকে আমরা বলছি হচ্ছে নমিনাল ডাটা, একটাকে আমরা বলবো হচ্ছে অর্ডিনাল ডাটা, একটাকে আমরা বলবো ইন্টারভাল ডাটা, আর আরেকটাকে আমরা বলবো হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। কি ধরনের আমরা একটু উদাহরণ দিয়ে বুঝে দেখি। আচ্ছা, নমিনাল ডাটাটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এই যে ডাটাগুলি আছে এগুলির মধ্যে দুইটা ডাটাকে বলা হচ্ছে যে কোয়ালিটেটিভ ডাটা। এই দুইটা ডাটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা, অর্থাৎ এগুলিকে বেসিক্যালি কোনো নিউমেরিক্যাল স্কেলে প্রকাশ করা যায় না। আর বাকি যে দুইজন আছে এটাকে আমরা বলি হচ্ছে কি কোয়ান্টিটেটিভ ডাটা, অর্থাৎ একে আমি নিউমেরিক্যাল স্কেলে প্রকাশ করতে পারবো। আচ্ছা, এখন নমিনাল ডাটা জিনিসটা কি? নমিনাল ডাটার ক্ষেত্রে যেটা হবে, যে একটু আগে যেমন বলছিলাম যে একটা মানুষ সে কি পুরুষ নাকি মহিলা, মেল নাকি ফিমেল, এই জিনিসটা তো আমি হচ্ছে যে নিউমেরিক্যাল ডাটা দিয়ে কিন্তু প্রকাশ করতে পারবো না। বাট আপনি কিন্তু যখন একটা কোয়েশ্চেন নেয়ার তৈরি করবেন তখন আপনি কিন্তু বলতে পারেন যে যদি আপনি মেল হন তাহলে আপনি 0 সিলেক্ট করবেন, যদি আপনি ফিমেল হন তাহলে আপনি 1 সিলেক্ট করবেন, অর্থাৎ এটাকে আপনি চাইলে কিন্তু নাম্বারিং করতে পারেন। বাট এই যে 0 আর 1, এটা কিন্তু কোনো নিউমেরিক্যাল স্কেল নাই। নিউমেরিক্যাল স্কেল বলতে কি বোঝায়?
যে আমরা জানি যে আমাদের যে স্কেল থাকে, তাই না, -10, -9, -8, এভাবে ডট ডট ডট, তারপর 0, 1, 2, 3, তাই না? অর্থাৎ একটা যে স্কেল আছে, এই স্কেলের ভিতরে কিন্তু এটাকে ফেলা যায় না, কারণ এই 0 আর এই যে স্কেলের এই 0, এই যে দুইটা কিন্তু সেম না। আবার এই যে এই 1 আর এই যে স্কেলের এই 1, এই দুইটা কিন্তু সেম না। এই যে জিনিসটা, যে আমরা হচ্ছে যে একটা ডাটা, সেটাকে আমরা হচ্ছে যে একটা কোড দিলাম, নিউমেরিক্যাল নাম্বার দিলাম, বাট এই নিউমেরিক্যাল নাম্বারটার আসলে বেসিক্যালি নিউমেরিক্যাল স্কেলের পার্ট না, এটাকে বলা হচ্ছে নমিনাল ডাটা। এরপর এটা হচ্ছে অর্ডিনাল ডাটা। অর্ডিনাল ডাটা কি, যে এই ধরনের ডাটাকে আপনি স্কেলে প্রকাশ করতে পারেন। কিরকম? যেমন আমরা জানি যে পেইন স্কেল, পেইন যে স্কেল আছে সেটা কিন্তু একটা স্কেল আছে, সেখানে কি 0 to 10 পর্যন্ত থাকে, সরি 1 to 10 পর্যন্ত থাকে। অর্থাৎ সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে আপনি প্রেস করতে পারেন যে আপনার ব্যথা কেমন। আমার প্রচন্ড ব্যথা, আমি সহ্য করতে পারতেছি না, আপনি চুজ করবেন 10। আপনি বললেন যে হচ্ছে যে না, আমার মাঝামাঝি ব্যথা আছে, আমি এটা সহ্য করতে পারবো 5। এই যে স্কেল, মানে এখানে কি ব্যথার কিন্তু ইন্টেন্সিটি কম বেশি হয়। এই যে কম বেশি হয়, এটাকে আপনি স্কেল দিয়ে প্রকাশ করছেন, এটাকে বলা হচ্ছে অর্ডিনাল ডাটা। বাট এখানে কিন্তু এই যে 1, 2, 3, 4, 5, 6, 10, এই যে এদের মধ্যে 1 থেকে 2, 2 থেকে 3 এর মধ্যে যে ডিফারেন্সটা, এটা কিন্তু এস্টাবলিশড না। কারণ আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি দেখা গেল যে হচ্ছে আমি পেইন সহ্য করতে পারি না, আমার দেখা গেল যে অল্প একটু ব্যথা হচ্ছে, বাট আমি বেশি করে আমি বললাম যে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে, আমি 9 চাপ দিয়ে দিলাম বা 10 চাপ দিয়ে দিলাম। আবার দেখা গেল যে আপনি খুব সহ্য করতে পারেন, আপনার প্রচন্ড ব্যথা হচ্ছে, 10 স্কেলের ব্যথা হচ্ছে, বাট আপনি বুঝতেছেন, আপনি বললেন যে আমার ব্যথা মোটামুটি, আমার 5 চুজ করলেন। অর্থাৎ কোনো ক্লিয়ার ডিফাইন্ড কোনো পয়েন্ট নাই, এক পয়েন্টের সাথে আরেক পয়েন্টের পারফেক্ট ডিফারেন্স নাই। এই জিনিসটাকে বলা হচ্ছে অর্ডিনাল ডাটা। অর্থাৎ যে ডাটাগুলিকে আপনি একটা স্কেলে দিতে পারবেন, বাট স্কেলের প্রত্যেকটা পয়েন্ট একদম ক্লিয়ারলি ডিফাইন না, দুইটা পয়েন্টের মাঝে ডিফারেন্সটা ক্লিয়ারলি ডিফাইন না, এটাকে বলা হচ্ছে অর্ডিনাল ডাটা। এটার আরেকটা উদাহরণ হচ্ছে, যখন আপনি রেস্টুরেন্টে খেতে যান, তখন কি হয়, ওরা ওখানে হচ্ছে আপনাকে একটা কোশ্চেনার ফিল করতে দিতে পারে। সেখানে কি হয়, থাকে যে হচ্ছে যে আমি স্যাটিসফাইড, আমি নট স্যাটিসফাইড, আমি ডিসস্যাটিসফাইড, আমি এক্সট্রিমলি অ্যানয়েড, এরকম হচ্ছে যে দেখা গেল যে স্কেল দেওয়া আছে। এই যে স্কেলগুলি, এগুলি কিন্তু কোনো, এই যে দুইটা পয়েন্টের মাঝের যে গ্যাপটা, অর্থাৎ আপনি কখন বলবেন যে আমি হচ্ছে স্যাটিসফাইড আর কখন আপনি বলবেন যে নট স্যাটিসফাইড, এটা কিন্তু ডিফাইন না, এবং এটা হচ্ছে পার্সনের উপর ডিপেন্ড করে। এই ধরনের ডাটাকে বলা হচ্ছে অর্ডিনাল ডাটা। অর্থাৎ এখানে আপনি একটা স্কেল ক্রিয়েট করতে পারবেন, বাট স্কেলগুলির প্রত্যেকটা পয়েন্টের নির্দিষ্ট কোনো ডিফারেন্স নাই, নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নাই যে এটা হলেই আপনি এটাকে এই জিনিসটা বলবেন, এটাকে বলা হচ্ছে অর্ডিনাল ডাটা। ইন্টারভাল স্কেলটা কি? ইন্টারভাল স্কেল হচ্ছে যে এখানে আপনার, আপনি যে ডাটাগুলি পাবেন সেটার কিন্তু একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের সাথে একটা ক্লিয়ার ডিফাইন্ড পার্থক্য আছে। যেমন ঘড়ির কাঁটা, তাই না, এখানে কি আছে 1 থেকে 12 পর্যন্ত না, এখানে 1 থেকে 12 পর্যন্ত আমরা দেখতে পাই, তাই না? এখানে কি হচ্ছে দেখেন, এখানে শুধুমাত্র 1 থেকে 12 পর্যন্তই কিন্তু ইন্টারভাল স্কেল হচ্ছে, এর কমও না, এটা কিন্তু বেশিও না, তাহলে এখানে কোনো জিরোও কিন্তু নাই। বাট 1 আর 2 এর মধ্যে পার্থক্য কিন্তু একদম ক্লিয়ারলি ডিফাইন্ড, 2 থেকে 3 এর মধ্যে পার্থক্য কিন্তু ক্লিয়ারলি ডিফাইন্ড। এই ধরনের স্কেলকে বলা হয় হচ্ছে ইন্টারভাল স্কেল। ঠিক একই রকম ভাবে টেম্পারেচারের কথা চিন্তা করে দেখেন, যে টেম্পারেচার হচ্ছে কি 80 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, 50 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, আবার জিরো আছে কিন্তু এখানে মাইনাস পর্যন্ত কিন্তু চলে যেতে পারে, -80 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এবং এখানে কিন্তু প্রত্যেকটা ফারেনহাইটের যে পার্থক্য সেটা কিন্তু ডিফাইন্ড। এই ধরনের স্কেলকে বলা হচ্ছে ইন্টারভাল স্কেল। আচ্ছা, এবার তাহলে কন্টিনিউয়াস স্কেল কি? কন্টিনিউয়াস স্কেল হচ্ছে যেই ধরনের ডাটাতে আপনার প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আপনার আনসার হতে পারে, সেটাকে বলা হচ্ছে যে কন্টিনিউয়াস ডাটা। যেমন হাইট এবং ওয়েট। ওয়েট কি? আপনার ওয়েট কিন্তু একদম সব হইতে পারে, তাই না? এখানে হচ্ছে 0 একটা ফিক্সড পয়েন্ট, তারপরে কি হতে পারে, ওয়েট 1 কেজি হইতে পারে, 2 কেজি হইতে পারে, 2 কেজি 200 গ্রাম হতে পারে, 100 কেজি হতে পারে, 100 কেজি 150 গ্রাম হতে পারে। অর্থাৎ এখানে প্রত্যেকটা পয়েন্টই হতে পারে, এবং এটা হচ্ছে পুরোপুরি স্কেলকে মেনটেন করে। অর্থাৎ এখানে জিরো আছে, 1 2 3 4 5 সব আছে, এবং এটা একটা স্কেলকে মেনটেন করে। এই ধরনের ডাটাকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস ডাটা, এবং এখানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ডাটা হইতে পারে। এখানে কিন্তু 2.2 ও ডাটা হতে পারে, 2.3 ও ডাটা হতে পারে, 2.4 ও ডাটা হতে পারে, আবার 100.1 ও কিন্তু ডাটা হতে পারে। এই ধরনের ডাটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ডাটা। এখন আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট ধারণা এখন জানতে হবে, সেটা হচ্ছে মিন মিডিয়ান মোড।
মিন, মিডিয়ান এবং মোড। মিন, মিডিয়ান এবং মোড বলতে কি বোঝায়? ধরা যাক আমরা ৫-৭টা পয়েন্ট নিই, হ্যাঁ? যে ৫, তারপরে হচ্ছে কি ৫, তারপরে হচ্ছে ৭, তারপরে হচ্ছে যে ৯, তারপরে হচ্ছে ১০। এখানে টোটাল ধরেন ৫টা ডাটা আমার কাছে আছে, হ্যাঁ? টোটাল 5 ডাটা। আচ্ছা, এখন এখানে মিন মানে কি? মিন মানে হচ্ছে যে টোটাল নাম্বার অফ ডাটা, ডাটাগুলির যে যোগফল ৫, ৫ যোগ ৭ যোগ ৯ যোগ ১০ ভাগ ৫, এটা হচ্ছে মিন। তাহলে কত হতে পারে? ১০, ২০ আর ৭ যোগ ৯ কত? ১৬, তাই না? 36/5। তার মানে মোটামুটি কত? 7.2। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মিন, তাই না? আচ্ছা, এখন মিডিয়ান কত? মিডিয়ান হলে আমাকে এই যে ডাটাগুলি আছে এগুলিকে হয় অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। কিভাবে? এই যে 5, 5, 7, তারপরে 9, তারপরে 10। মিডিয়ানটা হচ্ছে একদম মাঝের যে জন, তাহলে টোটাল 5টা, মাঝেরটা হচ্ছে তাহলে কি 7, তাহলে আমার মিডিয়ান হচ্ছে 7। আর মোডটা কি হবে? মোডটা হবে যে এই যে 5টা ডাটা আছে এই ডাটার মধ্যে কোনটা সব থেকে কমন। তাহলে দেখেন এখানে 5 কিন্তু 2বার আছে, তার মানে এটার মোডটা হবে হচ্ছে 5। এই 3টা জিনিস হচ্ছে মিন, মিডিয়ান, মোড। এখন এইটা কেন আমরা জানলাম? কারণ আমরা এখন একটা নরমাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানবো। নরমাল ডিস্ট্রিবিউশন অফ ডাটা বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? আচ্ছা, যখন আমরা ডাটা পাই এই ডাটাকে পরে আমরা কি করি? আমরা কিন্তু একটা গ্রাফে প্লট করি, হ্যাঁ? গ্রাফে প্লট করার পরে আমরা যদি ডাটাটা একটা বেল শেপ ডাটা পাই তখন আমরা এটাকে বলি হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড ডাটা। নরমালি ডিস্ট্রিবিউটেড ডাটা। নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য কি হতে হবে? ডাটা কিন্তু কোয়ান্টিটেটিভ হতে হবে। কোয়ান্টিটেটিভ না হলে কিন্তু কোয়ালিটেটিভ ডাটা আপনি এভাবে সুন্দরভাবে বসাতে পারবেন না, হ্যাঁ? আচ্ছা, এখন এই যে ডাটা নরমালি ডিস্ট্রিবিউটেড কখন বলা হয়? নরমালি ডিস্ট্রিবিউটেড হতে হলে এখানে কয়েকটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। এই যে আমরা একটু আগে দেখলাম যে মিন, মিডিয়ান, মোড, তাই না? ওখানে মিন কত ছিল আপনাদের মনে আছে? 7.2 ছিল, মিডিয়ান ছিল 7 আর বাট মোড ছিল কিন্তু 5। এখানে কিন্তু 3টা নাম্বার 3 রকম। সুতরাং এখানে এই ধরনের যেই ধরনের ডাটাকে যখন আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করব এবং ওই ডাটার মিন, মিডিয়ান, মোড যদি সেম না হয় তাহলে কখনোই ওই ডাটা নরমালি ডিস্ট্রিবিউটেড হবে না। ওই ধরনের ডাটা সেক্ষেত্রে কিরকম হবে? দেখা গেল যে চেহারা হচ্ছে বেল শেপড হবে না। আর যাই হোক, দেখা গেল যে এক সাইড উঁচু, এক সাইড নিচু, আরেক সাইড ছোট, এরকম বিভিন্ন ধরনের চেহারা হবে, কিন্তু এরকম বেল শেপড প্যাটার্ন কিন্তু হবে না। তাহলে নরমালি ডিস্ট্রিবিউটেড হইতে হলে ১ নাম্বার শর্ত হচ্ছে যে এই ধরনের মিন, মিডিয়ান যে মোড আছে এগুলি প্রত্যেকটা একই হতে হবে। মিন, মিডিয়ান, মোড প্রত্যেকটা একই হলে তখন এটাকে আমরা বলি হচ্ছে যে নরমালি ডিস্ট্রিবিউটেড ডাটা। মিন, মিডিয়ান, মোড। আচ্ছা, এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে এইখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে একটা কথা আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি জিনিস বেসিক্যালি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে আপনি চিন্তা করেন যে আপনি প্রত্যেকটা মিন কিন্তু পেয়েছেন, তাই না? আচ্ছা, আপনার মিনটা কত ছিল? আপনার মিন ছিল কিন্তু হচ্ছে 7.2। উপরে যে ডাটাগুলি আছে এখানে আপনার মিন হচ্ছে 7.2। তাহলে প্রত্যেকটা ডাটা আপনার বাকি যে ডাটাগুলি আছে এই ডাটাগুলি আসলে আপনার মিন থেকে কত দূরে? তাহলে দেখেন ১ নাম্বার হচ্ছে কি 5 মাইনাস 7.2, তার মানে এটা হচ্ছে আপনার থেকে 2.2 দূরে। আরেকটা কি? আরেকটা হচ্ছে 5 7.2, তার মানে এই ডাটাটা হচ্ছে আপনার 2.2 দূরে, তাই না? তারপরে ধরেন হচ্ছে যে 7 মাইনাস 7.2 এটা হচ্ছে আপনার থেকে 0.2 দূরে। আবার 9, যেটা 9 মাইনাস 7.2 এটা মানে এটা হচ্ছে 2.2 দূরে। আবার 10 আছে, তাই না? 10টা কি? এটা হচ্ছে 7.2 থেকে, তার মানে এটা হচ্ছে 2.8 দূরে। এই যে আপনার ডাটাগুলি সেগুলি মিন থেকে টোটাল গড়ে কত দূরে অবস্থিত এই জিনিসটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ আপনার মিন যে গড়, এই গড় থেকে ডাটাগুলি কতটুকু দূরে ডিস্ট্রিবিউটেড এটাকেই বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো নরমালি ডিস্ট্রিবিউটেড কার্ভে কি হবে? যে এটা তাহলে আমরা যদি এইটার যদি ডেভিয়েশন করতে যাই তাহলে কি হবে? দেখেন এক্ষেত্রে কিন্তু দেখেন আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা যদি করতে চাই এটা কিন্তু সূত্র আছে। এই সূত্রটা আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা অ্যারাউন্ড হচ্ছে কত হচ্ছে? 2 হচ্ছে। বাট আমরা যখন একটা নরমালি ডিস্ট্রিবিউটেড কার্ভ দেখব তখন এখানে আমরা দেখব যে সব ডাটাগুলি, যে ডাটাগুলি এখানে ডিস্ট্রিবিউটেড থাকবে এই ডাটাগুলি মোটামুটি প্লাস মাইনাস 1 এসডির মধ্যেই থাকবে ম্যাক্সিমাম ডাটা। দেখা গেল যে 1 এসডির মধ্যেই অ্যারাউন্ড 68.3% ডাটা থাকবে।
2SD মধ্যে অ্যারাউন্ড 95.4% ডাটা থাকবে। তাইলে আমরা যদি দেখি যে 95% ডাটা থাকে কোনটার মধ্যে, 95% ডাটা থাকে হচ্ছে যে আপনার -1.96 SD প্লাস 1.96 SD মধ্যে। আর এটা যদি আমরা 0 ধরি, এই যে জায়গাটা যেটার মধ্যে 95% ডাটা থাকতেছে, মানে বেসিক্যালি এই জায়গাটুকু আর কি, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল। নাম কি বললাম? এটাকে বলা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল। যাই হোক, এই কনফিডেন্স ইন্টারভাল নিয়ে আমাদের কোনো প্রশ্ন আসে না, কথার মধ্যে বলে ফেলছি আর কি। বাট আমাদের জন্য কি জরুরি? আমাদের জন্য জরুরি হচ্ছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের প্যাটার্ন কি। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের প্যাটার্ন হচ্ছে বেল শেপড, এবং এটার কি প্রপার্টি আছে? এটার প্রপার্টি হচ্ছে এটার মিন মিডিয়ান মোড একই রকম হবে। এটার 1SD-র মধ্যেই 68.3% ডাটা থাকবে, 2SD-র মধ্যে 95.4% ডাটা থাকবে, আর 1.96 SD-র মধ্যেই 95% ডাটা থাকবে। আর নর্মালি ডিস্ট্রিবিউশন কার্ভ কাদের জন্য প্রযোজ্য? কোয়ান্টিটেটিভ ডাটার জন্য প্রযোজ্য। কোয়ালিটেটিভ ডাটাকে কিন্তু আমরা এভাবে বসাইতে পারবো না। তাহলে এই গেল হচ্ছে যে আমাদের নর্মালি ডিস্ট্রিবিউশন কার্ভ। এখন আমরা সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিকে যাব, মানে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ বায়ো স্ট্যাটিস্টিক্স, সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। তাহলে দেখেন, আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক অলরেডি জেনে গেছি। আমরা ডাটা সম্পর্কে জানি, আমরা অডিট সম্পর্কে জানি, তাই না? আমরা হচ্ছে যে মিন মিডিয়ান মোড সম্পর্কে জানি, আমরা ডাটা টাইপ সম্পর্কে জানি, তাই না? এখন ডাটা তো জেনে গেছেন, এখন এই যে ডাটা, এই ডাটা কিন্তু অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করে আপনাকে কিন্তু একটা কি দিতে হবে? আপনাকে কিন্তু একটা আনসার দিতে হবে, তাই না? অ্যানালাইসিস করে আপনাকে হচ্ছে যে একটা রেজাল্ট দিতে হবে। এই যে অ্যানালাইসিস অফ ডাটা, এইখান থেকে হচ্ছে পরীক্ষাতে প্রশ্ন আসে, হ্যাঁ। এবং এখানে আপনাকে আমাদের যেটা আর কি, যে এখানে যে নামগুলি বলবো, এই নামগুলি বেসিক্যালি আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই নামগুলি এর থেকে ডিটেল বোঝার আসলে কোনো অবকাশ এখানে নাই। কারণ এই জিনিসটা এর থেকে ডিটেল বুঝতে গেলে আপনাকে বায়ো স্ট্যাটিস্টিক্স নিয়ে মোটামুটি 15 থেকে 20 দিন সময় দিতে হবে ন্যূনতম। সুতরাং পরীক্ষার জন্য এতটুকু আমাদের প্রয়োজন নাই। তাহলে আমাদেরকে কি জানবো? আমরা খালি জানবো যে কোন ধরনের সিচুয়েশনে কোন ধরনের টেস্ট আমরা ইউজ করি, এইটা সম্পর্কে আমরা জানবো। আর তেমন কিছু আমরা এখান থেকে জানবো না। আচ্ছা, আর এই যে যে নামগুলি আমরা আজকে জানবেন, এইগুলি, এই যে ডাটা অ্যানালাইসিস, এই ডাটা অ্যানালাইসিস করার জন্য কিন্তু আলাদা সফটওয়্যার আছে। এগুলি কিন্তু ম্যানুয়ালি কম্পিউটার বা হচ্ছে যে হাতে ক্যালকুলেটর দিয়ে করা যায় না। অলরেডি এই জিনিসগুলি এত বেশি কমপ্লেক্স যে এদের জন্য আলাদা হচ্ছে সফটওয়্যার থাকে, SPSS নামে সফটওয়্যার আছে। এই সফটওয়্যারগুলিতে কি করতে হয়? পে করে আপনি আপনার ডাটাগুলি এটার মধ্যে ইনপুট দিবেন, ও তখন আপনি কোন ধরনের সফটওয়্যারের টাইপটা ইউজ করতে যাচ্ছেন, কোন ধরনের টেস্টটা ইউজ করতে যাচ্ছেন, ওই অপশনটা ওই সফটওয়্যার মধ্যে থাকে। যেমন ম্যান হুইটনি ইউ টেস্ট আছে, চাই স্কোয়ার টেস্ট আছে, পেয়ার টি টেস্ট আছে। আপনি ওখানে সিলেক্ট করবেন যে আপনি কি ধরনের টেস্ট ইউজ করতে চান। ওই টেস্ট অনুযায়ী আপনি এভাবে ডাটা ইনপুট দিলে আপনাকে সে ওইভাবে কম্পিউটার ডাটাটা অ্যানালাইসিস করে বের করে দিবে। অর্থাৎ ডাটা অ্যানালাইসিসটা কিন্তু এখনকার যুগে ম্যানুয়ালি হয় না, এটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে হয়। আচ্ছা, এখন ডাটা অ্যানালাইসিসের উপায় কি আছে? আচ্ছা, এই যে আমরা দেখলাম কন্টিনিউয়াস ডাটা, তাই না? আচ্ছা, এখানে দেখেন যে এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমরা দেখলাম কি, যে কিছু ডাটা আছে কি, যে যারা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড থাকে, তাই না? নরমালি ডিস্ট্রিবিউটেড কিভাবে? এই যে একটু আগে যে আমরা দেখলাম বেল শেপড, যে যে ডাটার মিন মিডিয়ান মোড সমান হবে, এটাকে বলা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড ডাটা। এই নরমালি ডিস্ট্রিবিউটেড ডাটার জন্য আমরা যে টেস্টগুলি ইউজ করি, এগুলিকে বলা হচ্ছে যে প্যারামেট্রিক টেস্ট। নামগুলি মাথায় রাখতে হবে, হ্যাঁ। নরমালি ডিস্ট্রিবিউটেড ডাটার জন্য আমরা যে টেস্ট ইউজ করি, এটাকে বলা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। এই প্যারামেট্রিক টেস্টের মধ্যে স্পেশাল কোনজন? স্পেশাল হচ্ছে টি টেস্ট। তাহলে যদি আপনাকে বলে, এরকম কোন একটা সিনারিও দেয়, যে সিনারিওতে আপনাকে বলছে যে নরমালি ডিস্ট্রিবিউটেড ডাটা আমি এটা টেস্ট করতে যাচ্ছি, আমি অ্যানালাইজ করতে যাচ্ছি, তাহলে আমি কি ধরনের টেস্ট ইউজ করব? আপনি চোখ বন্ধ করে সিলেক্ট করবেন হচ্ছে টি টেস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নরমালি ডিস্ট্রিবিউটেড ডাটা তাহলে কি জিনিস ছিল? আমি যদি আবার মনে করাই দিই আপনাকে, যে মিন মিডিয়ান মোড সেম হবে, এটাকে বলা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড ডাটা। আমি আপনাদেরকে যে উদাহরণটা দেখিয়েছিলাম যে 5 5 7 9 10, ওইটা কিন্তু নরমালি ডিস্ট্রিবিউটেড ডাটা না, কারণ ওইখানে মিন মিডিয়ান মোড কিন্তু ডিফারেন্ট ছিল। বাট মিন মিডিয়ান মোড যদি একই রকম হয় এবং ওই ডাটাকে যদি আমি নরমালি ডিস্ট্রিবিউটেড প্যাটার্নে পাই,
তাহলে আমি প্যারামেট্রিক টেস্টের সফটওয়্যার ইউজ করব। সেক্ষেত্রে কি করতে পারি, আমি টি টেস্ট করতে পারি। টি টেস্ট হচ্ছে বেস্ট এক্সাম্পল। কখনো কখনো যেটা হয় যে আমার একটা স্যাম্পলের জায়গাতে দুইটা স্যাম্পল লাগতে পারে। অর্থাৎ দেখা গেল যে আমি একটা ইন্টারভেনশন করার আগে একটা স্যাম্পল নিব, ইন্টারভেনশন করার পরে আমি আরেকটা স্যাম্পল নিব। যদি আমাকে একটা স্যাম্পল নিতে হয় তাহলে এটা হচ্ছে টি টেস্ট। আর যদি আমাকে দুইটা স্যাম্পল নিয়ে এটা স্টাডি করতে হয় তখন আমি করব কি, আমি করব হচ্ছে পেয়ার্ড টি টেস্ট। পেয়ার্ড টি টেস্ট। তাহলে স্যাম্পল যদি আমার দুইটা হয়, দেখা গেল যে আমি হচ্ছে চেক করে দেখতে যাচ্ছি যে আমার যে এক্সারসাইজ টলারেন্স সেটা হচ্ছে এনজিওপ্লাস্টি করার আগে কেমন ছিল, এনজিওপ্লাস্টি করার পরে কেমন হয়েছে। এখানে আমি কিন্তু দুইবার স্যাম্পল নিচ্ছি, আমি আমার ইটিটি করছি দুইবার, সুতরাং এই জায়গাতে আমাকে কিন্তু করতে হবে পেয়ার্ড টি টেস্ট। আর যখন আমি স্যাম্পলটা একবার নেব তখন আমাকে করতে হবে শুধুমাত্র সিঙ্গেল টি টেস্ট। এগুলি সবগুলিকে এগুলো হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। আচ্ছা, তাহলে এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে যদি ডাটা নট নরমালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে আপনি কি ধরনের টেস্ট ইউজ করবেন। নট নরমালি ডিস্ট্রিবিউটেড হলে আপনাকে ইউজ করতে হবে নন প্যারামেট্রিক টেস্ট। নন প্যারামেট্রিক টেস্টের সব থেকে বিখ্যাত উদাহরণ হচ্ছে চাই স্কোয়ার টেস্ট, ফিশার টেস্ট, ফিশার এক্সাক্ট টেস্ট, আমি এক্সাক্টটা লিখলাম না, ম্যান হুইটনি ইউ টেস্ট। ইউ টেস্ট, এই টেস্টগুলি হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। অর্থাৎ যেই ধরনের ডাটাকে আপনি নর্মালি ডিস্ট্রিবিউট করতে পারবেন না ওই ধরনের ডাটার ক্ষেত্রে আপনাকে নন প্যারামেট্রিক টেস্ট ইউজ করতে হবে। নন প্যারামেট্রিক টেস্ট ইউজ করতে হলে কি কি টেস্ট ইউজ করতে হবে, এখানে বলা হয়েছে যে যদি স্যাম্পল সাইজ ছোট হয় তাহলে আপনি ইউজ করবেন হচ্ছে কি ফিশার এক্সাক্ট টেস্ট। এটা হচ্ছে এক নাম্বার কথা, স্যাম্পল সাইজ যদি ছোট হয় তাহলে। আচ্ছা, আর চাই স্কোয়ার টেস্ট কখন ইউজ করবেন, যদি স্যাম্পল সাইজটা একটু হ্যালো জি ভাইয়া, শোনা যাচ্ছে। আমরা কোন পর্যন্ত ছিলাম? নন প্যারামেট্রিক টেস্ট পর্যন্ত ছিলাম। আচ্ছা, নন প্যারামেট্রিক টেস্ট তাহলে আমরা কখন করছি, যখন আমি যে ডাটাগুলি পাচ্ছি এগুলিকে আমি নর্মালি ডিস্ট্রিবিউট করতে পারছি না। সেটা কি হতে পারে, সেটা কোয়ালিটেটিভ ডাটাও হতে পারে, আবার কোয়ান্টিটেটিভ ডাটা যেগুলির মিন মিডিয়ান মোড সেম না সেটাও হতে পারে। এখন এই ধরনের ক্ষেত্রে আমাকে নন প্যারামেট্রিক টেস্ট ইউজ করতে হবে। এগুলো কিন্তু সবগুলি সফটওয়্যার দিয়ে করা হয়, যে চাই স্কোয়ার টেস্ট, তারপর ফিশার টেস্ট, ম্যান হুইটনি ইউ টেস্ট, এগুলো কিন্তু সবগুলি সফটওয়্যার বেস। তো চাই স্কোয়ার টেস্ট কখন চুজ করবেন, বলা হয়েছে যে যদি স্যাম্পল সাইজ বড় হয় তাহলে চাই স্কোয়ার টেস্ট ইউজ করতে হবে। এটা কি চাই বলে না কাই বলে, আই এম নট শিওর। কাই স্কোয়ার টেস্ট বলি আমরা। কাই স্কোয়ার টেস্ট তাহলে আমরা ইউজ করব যখন স্যাম্পল সাইজ বড় তখন। ফিশার এক্সাক্ট টেস্ট আমরা ইউজ করব যখন স্যাম্পল সাইজ ছোট তখন। আর ম্যান হুইথ ইউ টেস্ট কখন ইউজ করব, যখন আমরা একই ভেরিয়েবল দিয়ে দুইটা গ্রুপকে পরীক্ষা করতে চাই, অর্থাৎ দুইটা নন রিলেটেড গ্রুপের মধ্যে আমি যখন তুলনা করব তখন ম্যান হুইটনি ইউ টেস্ট ইউজ করা হয়। এটা একটু কঠিন হয়ে গেল আমি বুঝতে পারছি, বাট এইটা আমরা পরবর্তীতে রিকল সলভ করার সময়ে আমরা দেখবো আর কি, এটা আমরা তখন আরো বেশি ক্লিয়ার হব। বাট এখন একটু মাথায় রাখতে হবে
যখন আমাদের স্যাম্পল সাইজ ছোট তখন আমাদেরকে ফিশার এক্সাক্ট টেস্ট ইউজ করতে হবে, যখন স্যাম্পল সাইজ বড় তখন কাই স্কোয়ার টেস্ট ইউজ করতে হবে, যখন আমরা মাল্টিপল গ্রুপ স্পেশালি দুইটা গ্রুপের মধ্যে তুলনা করতে যাব তখন আমাকে ইউজ করতে হবে হচ্ছে ম্যান হুইটনি ইউ টেস্ট। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যখন আপনাকে এমন কোন সিনারিও দিবে যেখানে একই সাথে কাই স্কোয়ার টেস্টও আছে, ফিশার এক্সাক্ট টেস্টও আছে, দুইটা টেস্টের কথাই যখন উল্লেখ থাকবে, তখন আপনি এমআরসিএস এ যেটা করবেন যে সবসময় ফিশার এক্সাক্ট টেস্টটাই চুজ করবেন। কারণ কোন স্যাম্পল, কত স্যাম্পলের বেশি হলে আপনাকে কাই স্কোয়ার টেস্ট করতে হবে আর কত স্যাম্পলের কম হলে আপনাকে ফিশার এক্সাক্ট টেস্ট করতে হবে, এটা কিন্তু কোনো স্পেশাল ধরা বাঁধা মানে নাম্বার এমআরসিএস রিলেটেড কোনো বইপত্রতেই নাই। তো এই যে আমাদের যে বায়োস্ট্যাটিস্টিক্স ব্যাপারটা আপনার হচ্ছে এমআরসিপি তেও আছে, এমআরসিপি পাস টেস্ট নামে যে ডিসকাশন বই আছে ওদের, আমাদের যেমন পাস টেস্ট আছে ওদের কিন্তু পাস টেস্ট আছে, বাট আমাদের ইএমআরসিএস যেমন মেইন ওদের ক্ষেত্রে কিন্তু পাস টেস্টটা নেই। তো পাস টেস্টার ডিসকাশনের মধ্যে ইউটিউবে গেলে আপনারা পাবেন যে ওখানে একজন প্রফেসর এভাবেই কথা বলছেন আর কি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কখন কাই স্কোয়ার টেস্ট চুজ করব, কখন ফিশার এক্সাক্ট টেস্ট চুজ করব, তখন উনি বলছিলেন যে দুইটার ক্ষেত্রে কি এটা হচ্ছে যে নন প্যারামেট্রিক টেস্ট, যেই ধরনের ডাটাকে আমি নর্মালি ডিস্ট্রিবিউট করতে পারবো না, অর্থাৎ কোয়ালিটেটিভ ডাটা, এবং মিন মিডিয়ান মোড আলাদা এরকম কোয়ান্টিটেটিভ ডাটা, ইন দ্যাট কেস আমাকে কাই স্কোয়ার টেস্ট অথবা ফিশার এক্সাক্ট টেস্ট করতে হবে। এখন যদি যে কোনো একটা অপশন থাকে তাহলে আপনি সিঙ্গেল অপশনই চুজ করবেন, অর্থাৎ যদি শুধুমাত্র কাই স্কোয়ার অপশন থাকে, বাকিগুলি বুজুং বাজুং নাম থাকে, আপনি কাই স্কোয়ার চুজ করবেন। শুধুমাত্র ফিশার যদি থাকে, অন্য নাম থাকে, তাহলে আপনি ফিশার এক্সাক্ট টেস্ট চুজ করবেন। বাট যদি দুইটাই থাকে তাহলে আপনি স্যাম্পল সাইজের দিকে তাকাবেন না, আপনি ফিশার এক্সাক্ট টেস্টই চুজ করবেন। কেন? তার কারণ বলা হচ্ছে যে ফিশার এক্সাক্ট টেস্টটা নাকি ফার মোর অ্যাকুরেট দেন কাই স্কোয়ার টেস্ট। সুতরাং আমরা আমাদের টেক হোম মেসেজ হচ্ছে যে যেই ধরনের ডাটাগুলি নর্মালি ডিস্ট্রিবিউট করতে পারছি না সেই ধরনের ডাটার ক্ষেত্রে আমার ফার্স্ট চয়েস হচ্ছে ফিশার এক্সাক্ট টেস্ট, সেকেন্ড চয়েস হচ্ছে কাই স্কোয়ার টেস্ট। আর যদি দুইটা নন রিলেটেড গ্রুপের তুলনা আমাকে করতে হয় সেক্ষেত্রে আমি চুজ করবো হচ্ছে ম্যান হুইটনি ইউ টেস্ট। তাহলে এটা গেল আমাদের ডাটা অ্যানালাইসিসের কি কি টেস্ট আমাদের কখন করতে হয় সেইটা দেখা। তাহলে আমরা আমাদের পরে যে প্রশ্নগুলি আছে সেগুলি যখন দেখব তখন আপনারা কি ধরনের সিনারিও আসতে পারে এটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা একটু প্রসিড করি এরপরে। আচ্ছা, এখন নতুন আরেকটা জিনিস সম্পর্কে আপনারা জানবেন, সেটা হচ্ছে মাল্টিপল টেস্টিং অ্যান্ড পোস্ট হক অ্যানালাইসিস। এটা হচ্ছে পোস্ট হক অ্যানালাইসিস। আচ্ছা, এই জিনিসটা কি? এই জিনিসটা যেটা সেটা হচ্ছে যে এখানে যেটা হয় আর কি, যে হয় না যে মানে এখনকার যুগে কিন্তু যেটা হয়, যেমন আমি যখন থিসিস করতে যাব, হ্যাঁ, আমাকে কিন্তু থিসিস করার আগে অনেকগুলি জার্নাল চেক করতে হচ্ছে। জার্নাল চেক করছি, যেমন আমি ধরেন যে হচ্ছে যে আমি টেস্ট করতে যাচ্ছি, হচ্ছে আমি থিসিস করতে যাচ্ছি যে পেলভি ইউরেটিক জাংশন অবস্ট্রাকশন যে হয় এটার অপারেশনের পরে আমাদের রেনাল কর্টিক্যাল থিকনেস, রেনাল যে কর্টেক্স থাকে, হ্যাঁ, এটার থিকনেসটা কেমন ইমপ্রুভমেন্ট করছে এটা আমি ধরেন টেস্ট করে দেখতে যাচ্ছি আর কি, হ্যাঁ, কর্টেক্স থিকনেস। তো আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে এই রিলেটেড যত জার্নাল আছে এই জার্নালগুলি খুঁজে বের করতে হবে, এই জার্নালগুলি পড়তে হবে। জার্নালগুলি পড়ে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে যে স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ, স্যাম্পল সাইজ মানে কতজন স্যাম্পল নিয়ে আমাকে করতে হবে। তারপর হচ্ছে যে আমাকে আমাকে প্রথমে স্টাডি ডিজাইন করতে হবে, স্টাডি ডিজাইন করে তারপর স্যাম্পল সাইজ চেক করতে হবে, হ্যাঁ, এবং আলটিমেটলি আমি টেস্ট করার আগেই আমি কি রেজাল্ট পেতে পারি সেটা সম্পর্কে কিন্তু আমাকে একটা ধারণা নিতে হবে। অর্থাৎ আমি কিন্তু টেস্ট যে শুরু করব, টেস্ট করার আগে কিন্তু আমি জানি যে আমি এই এন্ড পয়েন্টে পৌঁছাতে যাচ্ছি। এখন দেখা গেল আপনি যেই এন্ড পয়েন্টে পৌঁছাতে চান সেখানে আপনি যাইতেই পারলেন না। মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমি রেনাল কর্টিক্যাল থিকনেসের একটা এন্ড পয়েন্ট আমি যেতে চাই, যে দেখা গেল যে আমাদের ধারণা, আমি যত জার্নাল পড়েছি এই রিলেটেড যত আগে গবেষণা হয়েছে সেখান থেকে মনে হচ্ছে যে পেলভিওরেটিক জাংশন অবস্ট্রাকশন সার্জারি করার পরে মোটামুটি 10-20% হচ্ছে যে কর্টিক্যাল থিকনেস হচ্ছে যে কি হয়, এটা হচ্ছে যে ইমপ্রুভমেন্ট হয়। এখন আমার এটা ধারণা আর কি, তা আমি এটা টেস্ট করে এস্টাবলিশ করতে চাই। এখন টেস্ট করার পরে দেখা গেল যে আমি পাচ্ছি 70% ইমপ্রুভমেন্ট হয়েছে। তাহলে এটা অনেক বেশি না? এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি বিশ্বাস করার মতো যে এতদিনের গবেষণা বলতেছে 10-20%, আমি এখন পেলাম 70%? মানুষজন তো আমারে
মানে গালি দিবে আর কি, যে এটা মানে ফ্রেমিং করেছে, তাই না? তো এরকম যখন ঘটনা ঘটে যে আমি টেস্ট করার পরে দেখছি যে আমি একটা খুব ডিফারেন্ট একটা আউটকাম পেলাম, যে এক্সপেক্ট করছিলাম যে আউটকামটা সেটা পাই না, অন্য আর একটা আউটকাম পেয়ে গেছি, তখন তো বিপদ। তখন যেটা করা হয় এরকম ক্ষেত্রে আমি আমার স্টাডিটাকে অ্যাবর্ট করব না, আমি কি করব, আমি আমার স্টাডিকে আবার অ্যানালাইসিস করব। এই যে অ্যানালাইসিস, এটাকেই বলে হচ্ছে পোস্ট হক অ্যানালাইসিস। অর্থাৎ যখন আমি আমার এক্সপেক্টেড রেজাল্ট আউটকামগুলির বাইরের কোন আউটকাম পাবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পোস্ট হক অ্যানালাইসিস, এবং সেটাকে আমি অ্যানালাইসিস করবো, তখন এটাকে আমি বলবো হচ্ছে পোস্ট হক অ্যানালাইসিস। তাহলে আমি আবার সিম্পল বাংলায় বলি, আমি একটা স্টাডি করছি, এই স্টাডিতে আমার সার্টেন কিছু এন্ড পয়েন্ট আছে, যে আমি এই জায়গাতে যে পৌঁছাবো, আমি এই রেজাল্ট পেতে পারি, বাট আমি সম্পূর্ণ ডিফারেন্ট একটা রেজাল্ট পেলাম। এখন আমি আমার স্টাডিটাকে কি করব, আমি নতুন করে আবার অ্যানালাইসিস করবো, এটাকে বলা হচ্ছে পোস্ট হক অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসও এরকম এই সফটওয়্যার বেস, এবং এখানেও আরেকজন কুতুব আছে, তার নাম হচ্ছে বন ফেরোনি কারেকশন। এই যে বন ফেরোনি কারেকশন, এই কারেকশনের ভিতরে আপনার রেজাল্টটাকে আপনাকে দিয়ে দিতে হবে। সে তখন পুরা স্টাডিটাকে নিজে অটো চেক টেক করে একটা রেজাল্ট বের করবে। এই যে জিনিসটা, এটাই হচ্ছে বন ফেরোনি কারেকশন। তাহলে বন ফেরোনি কারেকশন দিয়ে আমি কি করি, আমি কারেক্ট করি যে হচ্ছে যে কোনো সমস্যা হলো কিনা আমার রেজাল্টে, যে এই যে ডিফারেন্স, এই যে অন্যদের থেকে আমার যে প্রবলেম, এই প্রবলেমটা সে আইডেন্টিফাই করবে, এটাকে বলা হচ্ছে বন ফেরোনি কারেকশন। তাহলে পরীক্ষার হলে প্রশ্ন থাকবে যে হচ্ছে যে এরকম আপনি টেস্ট করলেন, সম্পূর্ণ ডিফারেন্ট একটা রেজাল্ট আসবে, তখন আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে কি করতে পারে, আমি পোস্ট হক অ্যানালাইসিস করতে পারি কিভাবে, বন ফেরোনি কারেকশন দিয়ে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে আহ, এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এগুলি, এবার একটু একটু ডিফিকাল্ট টপিকের দিকে আমরা চলে যাচ্ছি আর কি। আহ, এটা একটু ঠান্ডা মাথায় দেখতে হবে আর কি। আচ্ছা, আমি এক কাজ করি, আমি তাহলে হচ্ছে যে এই ডিফিকাল্ট পার্টটা লাস্টে রেখে দিই, আমরা হচ্ছে যে একদম শেষ মুহূর্তে জানবো। আমরা এখন হচ্ছে যে আরো দুইটা ছোট ছোট সহজ জিনিস নিয়ে একটু পড়ি আর কি। এই যে একটাকে আমি যেটা বললাম স্টাডি ডিজাইন, এখন স্টাডি ডিজাইন কি ধরনের আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের প্রশ্ন আসার মতো আর কি। হ্যাঁ, কারণ এগুলো একদম বেসিক জিনিস, সেগুলি ভুল করা যাবে না। আর যেগুলি যে স্ট্যাটিস্টিক্স রিলেটেড যে টেস্ট ম্যাথ, সেগুলো কিন্তু একটু কঠিন, বাট এই স্টাডি ডিজাইন কিন্তু সহজ। স্টাডি ডিজাইন হচ্ছে যে আমাদের জানা প্রয়োজন, সবার জন্যই জরুরি, তো এটা আমরা একটু দেখতে চাই। আচ্ছা, স্টাডি ডিজাইন হচ্ছে কি, যে আমি এই যে একটা থিসিস করতে যাচ্ছি যে রেনাল কর্টিক্যাল থিকনেস আমি দেখব আফটার পাইলোপ্লাস্টি, এখন আমি এই স্টাডিটা কিভাবে ডিজাইন করব, এইটাই হচ্ছে আমার উদ্দেশ্য। এখন যে কোনো স্টাডি ডিজাইন করার জন্য চারটা টাইপ আছে। একটা হচ্ছে কি আরসিটি, র্যান্ডোমাইজড কন্ট্রোল ট্রায়াল। তারপর আমি কি করতে পারি, আমি কোহোর্ট স্টাডি করতে পারি। এগুলি সব আমরা কিন্তু আবার কোথায় চলে আসলাম, কমিউনিটি মেডিসিনে চলে আসলাম। তারপর কি করতে পারি, কেস কন্ট্রোল স্টাডি করতে পারি। আর কি করতে পারি, আমি ক্রস সেকশনাল স্টাডি করতে পারি। আচ্ছা, এখন আরসিটিতে কি হয়, আরসিটিতে আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে, ধরেন যে আপনি জানতে চাচ্ছেন যে হচ্ছে যে আপনি যে দেখা গেল যে হচ্ছে যে, যেমন আমাদের একটা স্টাডি কথা যদি বলি, যে আপনি জানতে চাচ্ছেন যে ইরেকটাইল ডিসফাংশনের যে রোগী, তাদের ক্ষেত্রে টালডালাফিল দিলে তাদের ইমপ্রুভমেন্ট হয়। এখন আপনি কি করবেন, আপনাকে যেটা করতে হবে যে আপনাকে দুইটা গ্রুপ পিপল সিলেক্ট করতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে কি কেস, এবং আরেকটা, এক্ষেত্রে আমরা যেটা করি যে হচ্ছে ট্রিটমেন্ট গ্রুপ আর হচ্ছে প্লাসেবো গ্রুপ। ট্রিটমেন্ট গ্রুপ এবং আরেকটা হচ্ছে প্লাসেবো গ্রুপ। এদের ক্ষেত্রে কি দিবেন, ট্রিটমেন্ট গ্রুপ যারা আছে, দেখা গেল যেখানে আপনি 40 জনকে নিছেন, এখানে আপনি 40 জনকে নিছেন, এই ট্রিটমেন্ট গ্রুপকে আপনি দিবেন কি টালডালাফিল, আর প্লাসেবো গ্রুপকে আপনি কি দিবেন, গুঁড়া আটা। অর্থাৎ আপনি এমন কিছু একটা দিবেন যেটার মধ্যে কোনো অ্যাক্টিভ কোনো কম্পোনেন্ট নাই, দেখা গেল যে আটা আছে এটার মধ্যে। ইন দ্যাট কেস কি করতে হবে, আপনাকে দেখতে হবে যে এদের মধ্যে কি পরিবর্তন আসতেছে। এই যে টালডালাফিল যারা খাচ্ছে এবং যারা আটার গুঁড়া খাচ্ছে, এদের মধ্যে কতজনের ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটা দেখে আপনি ঠিক করতে হবে যে আসলেই টালডালাফিল খেলে ইরেকটাইল ডিসফাংশন ইমপ্রুভমেন্ট হয় কিনা। এখন কথা হচ্ছে এখানে আমি কেন এটাকে র্যান্ডোমাইজড কন্ট্রোল ট্রায়াল বলতেছি, কারণ এই যে 80 জন, এই 80 জনকে আপনি র্যান্ডমলি সিলেক্ট করবেন, কোনো ক্রাইটেরিয়া দিবেন না, আপনি লটারি করতে পারেন। দেখা গেল যে 160 জন আছে, এই 160 জনের নাম, একজন নাম এ, আরেকজনের নাম বি, আরেকজনের নাম সি, আরেকজনের নাম ডি। আপনি লটারিতে হাত তুলে বলবেন এবার এ, আমি এবার যারা তুলবো সে হচ্ছে যে যাবে ট্রিটমেন্ট গ্রুপে, এর দেখা গেলো যে নাম আসছে সি, আপনি সি কে তখন দিয়ে দিলেন ট্রিটমেন্ট। তারপর দেখা গেলো যে প্লাসেবো,
আপনি বলুন যে এবার যে উঠবে তারা আমি দেবো হচ্ছে প্লাসিবো, দেখা হলো উঠছে হচ্ছে এফ, তখন আপনি এফ কে দিবেন হচ্ছে প্লাসিবো। অর্থাৎ এখানে আপনি কোনো যাদেরকে নিয়ে স্টাডি করতেছেন তাদেরকে আপনি আলাদাভাবে নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন না। এটাই হচ্ছে মেইন পয়েন্ট। এটাকে বলা হয় হচ্ছে যে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। আরসিটি কিন্তু খুব কমনলি মোস্ট অফ দি স্টাডির ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, এবার হচ্ছে কোহোর্ট স্টাডি। কোহোর্ট স্টাডি কি? কোহোর্ট স্টাডিকে বলা হয় হচ্ছে যে প্রসপেক্টিভ। তার মানে এখানে আপনাকে ফিউচারে যেতে হবে। ফিউচারে যেতে হবে মানে কি? আপনি যেটা করবেন, যেখানে দুইটা গ্রুপ নেবেন, হ্যাঁ, এক গ্রুপকে আপনি সিগারেট দিবেন, ধরেন সি, এদেরকে হচ্ছে যে আপনি কি করলেন, সিগারেট দিলেন, যে খা বাবা তোর আমি নিজের টাকায় প্রতিদিন 20টা করে বেনসন সিগারেট খাওয়াবো। আর কন্ট্রোল গ্রুপ নিলেন আরেকজন রে, এদেরকে আপনি কোনো কিছু খাওয়াবেন না। এদেরকে বলেন তোদেরকে হচ্ছে যে মানে এদেরকে আপনি কিছুই খাবেন না, এদের কোনো সিগারেট নাই, বলেন যে তোরা কোনো সিগারেট খাইতে পারবি না, প্রতিদিন তোদের 20টা বেনসন সিগারেটের টাকা আমি দিয়ে দেবো। তারপরে আপনি এদেরকে 5 বছর স্টাডি করলেন, ধরেন 5 বছর স্টাডি করার পরে আপনি দেখলেন যে এদের কতজনের মধ্যে বার্জার ডিজিজ ডেভেলপ করছে। এই যে দেখেন আপনি আজকে থেকে শুরু করে স্টাডিটা কিন্তু আপনি ফিউচার পর্যন্ত যাচ্ছেন, মানে আজকে আপনি 2022 সালে স্টাডিটা শুরু করে 2027 সাল পর্যন্ত স্টাডি করতেছেন। এইটাকে বলা হচ্ছে যে প্রসপেক্টিভ স্টাডি। যখন ফিউচারে আপনি যাবেন তখন এটা হচ্ছে প্রসপেক্টিভ। এবং এখানে আপনি কি দেখছেন, আপনি কিন্তু হচ্ছে যে আগে কেস এবং কন্ট্রোল সিলেক্ট করছেন, তারপরে হচ্ছে যে তাদেরকে এক্সপোজ করছেন, এক্সপোজ করার পরে কিন্তু আউটকাম দেখছেন। অর্থাৎ আগে হচ্ছে যে এক্সপোজার, তারপরে হচ্ছে আউটকাম। এইটা বলা হচ্ছে যে কোহোর্ট স্টাডি। এবং কোহোর্ট স্টাডিতে কি দেখা হয়, কোহোর্ট স্টাডির আউটকাম মেজার করা হয় যে জিনিসটা দিয়ে, এবং খুব 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিলেটিভ রিস্ক। তাহলে কোহোর্ট স্টাডিতে আমি কি দেখি, আমার প্যারামিটার কি, আমার প্যারামিটার হচ্ছে রিলেটিভ রিস্ক। এটা মাথার মধ্যে ঢুকায় ফেলেন, ঢুকায় ফেলেন, ঢুকায় ফেলেন। তাহলে কোহোর্ট স্টাডির আউটকাম মেজার কি, এটা হচ্ছে রিলেটিভ রিস্ক। এখন আমরা আসি কেস কন্ট্রোল স্টাডি। কেস কন্ট্রোল স্টাডি কি, এটা হচ্ছে উল্টা। কেস কন্ট্রোল স্টাডিতে আপনি কি করবেন, আপনি আজকে মনে করেন যে বিএসএমইউ তে গেলেন সকালবেলা, আগামীকাল শনিবার সকালবেলা বিএসএমইউ তে যে আপনি ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টে গেলেন, এখানে যে যত বার্জার ডিজে রোগী আছে সব টিরে খুঁজে বাই করেন, সব টিরে খুঁজে বাই করে তারপর তাদের ফোন দেওয়া শুরু করলেন যে এই ভাই আপনি কি বিড়ি খাইতেন নাকি। এই যে দেখেন যে অলরেডি ডিজিজ হয়ে গেছে, এই অবস্থায় আপনি চেক করে দেখছেন যে অলরেডি ডিজিজটা এস্টাবলিশড। এখন এই যে এস্টাবলিশড ডিজিজের কারা কারা এই রিস্ক ফ্যাক্টরে এক্সপোজ ছিল, এই জিনিসটা যখন আপনি স্টাডি করবেন তখন এটাকে বলা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। তাহলে কেস কন্ট্রোল স্টাডিটাতে কি, আগে কিন্তু ডিজিজ হয়েছে, পরে কিন্তু আপনি এখন এক্সপোজারটা খুঁজতেছেন। এবং এটা আপনি কি করছেন, আগেরটা যেমন ফিউচারে গেছেন, আপনি এখন কি করবেন, দেখা গেলো যে লাস্ট 5 বছরের হিস্ট্রি নিচ্ছেন। আপনি 2022 আছেন, 2017 পর্যন্ত কি অবস্থা সেটা আপনি দেখতে যাচ্ছেন। অর্থাৎ আপনি রেট্রোস্পেক্টিভ একটা স্টাডি করছেন। এটাকে বলা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। তো কেস কন্ট্রোল স্টাডিতে আপনার আউটকাম কি, কেস কন্ট্রোল স্টাডির আউটকাম হচ্ছে অডস রেশিও। মাথায় ঢুকায় ফেলেন। তাহলে কেস কন্ট্রোল স্টাডিতে আপনি দেখবেন হচ্ছে অডস রেশিও, আর কোহোর্ট স্টাডিতে দেখবেন হচ্ছে রিলেটিভ রিস্ক। লাস্ট যেটা সেটা হচ্ছে ক্রস সেকশনাল সার্ভে। আচ্ছা, এখানে কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট, এরকম করার দরকার কি, এরকম করার দরকার এই কারণে যে যদি খুব মানে রেয়ার ডিজিজ হয়, ইন দ্যাট কেস আপনি যখন কেস এবং কন্ট্রোল সিলেক্ট করে তাকে হচ্ছে যে রিস্কে এক্সপোজ করবেন, তাহলে যে তাদের মধ্যেও খুব অল্প পরিমাণ লোকের কিন্তু এই ডিজিজটা হবে। সুতরাং এত অল্প পরিমাণ স্যাম্পল দিয়ে কিন্তু আপনি একটা ফিজিবল স্টাডি করতে পারবেন না। এই কারণে খুব রেয়ার ডিজিজের ক্ষেত্রে আপনি কোহোর্ট স্টাডি করতে পারবেন না। খুব রেয়ার ডিজিজের ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে কেস কন্ট্রোল স্টাডি করতে হবে। দেখা গেলো যে আপনি ভন হিপেল-লিন্ডাউ সিনড্রোম নিয়ে আপনি হচ্ছে স্টাডি করতেছেন, তাহলে এখন আপনি 10টা লোককে কেস, 10টা লোককে কন্ট্রোল দিয়ে মনে করেন কোন একটা এক্সপোজ কিছু, কোনো একটা রিস্ক ফ্যাক্টর এক্সপোজ করে তারপর এটা চেক করতেছেন, এটা করলে কিন্তু আপনি বেনিফিটেড হবেন না, কারণ খুব কম লোকের ক্ষেত্রে এই ভন হিপেল-লিন্ডাউ ডেভেলপ করবে। বাট অলরেডি মনে করেন আপনি আজকে কালকে সকালে বিএসএমএম গেলেন, যে নিউরোলজি ডিপার্টমেন্টে যে ভন হিপেল-লিন্ডাউ ডিজিজের যত ডকুমেন্ট আছে সব বের করলেন, বের করে মনে করেন 10 জনের পাইলেন, 10 জনের পাওয়ার পরে তারপর তাদের থেকে আপনি যেই ভেরিয়েবল নিয়ে কাজ করছেন সেই ভেরিয়েবল সম্পর্কে জানতে চান, তখন কিন্তু আপনি একটা ফিজিবল স্টাডি পাবেন, কারণ আপনার এখানে স্যাম্পল সাইজ বড়। সেই কারণে রেয়ার যে ডিজিজগুলি আছে, যে ডিজিজগুলি রেয়ারলি হয়, তাদের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে কেস কন্ট্রোল স্টাডি করতে হবে। আচ্ছা, লাস্ট যে স্টাডি সেটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। এটা একটা ভুজুং ভাজুং স্টাডি। এখানে কি করা হয়, এটা যেটা করা হয়, মনে করেন যে হচ্ছে যে আপনি টিএসসি তে যাবেন, টিএসসি তে যে বলবেন যে এই মুহূর্তে টিএসসি দরজাটা লাগাই দিলাম, ভিতরে যে 100 জন লোক আছে, এই 100 জন লোকের মধ্যে কতজন যারা ইয়াং আর কি, এই 100 জন লোকের মধ্যে যারা মেল এবং যাদের বয়স 30-এর মধ্যে, তাদের কতজনের বার্জার ডিজিজ আছে সেটা আমি খুঁজে দেখতে চাই। এই যে একটা নির্দিষ্ট মুহূর্তে যে ওইখানে আপনি এই কাজটা করলেন, এটাকে বলা হচ্ছে ক্রস সেকশনাল সার্ভে। এটার আসলে খুব ভালো কোনো ইফেক্ট পাওয়া যায় না, সুতরাং এটা খুব একটা ভালো স্টাডি না।
এই হচ্ছে মোটামুটি আমাদের ক্রস সেকশনাল সার্ভে। তাহলে এখান থেকে আপনার টেক হোম মেসেজ কিচ্ছু মনে না রাখলেও কি কি মনে রাখতে হবে? কোহোর্ট স্টাডি হচ্ছে প্রসপেক্টিভ, আর কেস কন্ট্রোল স্টাডি হচ্ছে রেট্রোস্পেক্টিভ। কেস কন্ট্রোলটা কি করা হয়? এখানে হচ্ছে যে রেয়ার ডিজিজের ক্ষেত্রে আমরা কেস কন্ট্রোলটা করি। আচ্ছা, কোহোর্টে আমরা কি পাবো? রিলেটিভ রিস্ক বের করব, আর কেস কন্ট্রোলে আমরা কি বের করব? অডস রেশিও বের করব। আচ্ছা, আর কি কোহোর্টে কি হবে? আগে কেস কন্ট্রোল বের করব আমরা, তারপরে এক্সপোজার, তারপরে ডিজিজ। আর কেস কন্ট্রোলে কি আগে ডিজিজ, তারপরে হচ্ছে যে এক্সপোজার। এই হচ্ছে মোটামুটি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এখন স্টাডি ডিজাইন আমরা জেনে গেলাম। আচ্ছা, এখন তাইলে এই যে আমরা যে বললাম যে হচ্ছে যে মানে কেস কন্ট্রোল, হ্যাঁ কেস সরি এই যে কি বলে কোহোর্টের যে রিলেটিভ রিস্ক, এই জিনিসটা বেসিক্যালি কি এটা আমরা একটু দেখব। আচ্ছা, আমরা এখন তাহলে কি পড়বো? আমরা পড়বো হচ্ছে যে একটু রিলেটিভ রিস্ক সম্পর্কে জানবো। রিলেটিভ রিস্ক। আচ্ছা, রিলেটিভ রিস্কটা হচ্ছে যে আমরা যে দেখলাম, হ্যাঁ যে হচ্ছে যে কি আমাদের তো হচ্ছে যে কি থাকে, একটা কেস গ্রুপ থাকে তাই না, আর একটা কি থাকে, একটা কিন্তু কন্ট্রোল গ্রুপ থাকে। তো দুই গ্রুপে আমরা কি দেখি? আমরা হচ্ছে যে কেসে হচ্ছে দেখব যে আমরা তো রিস্ক ফ্যাক্টর দিলাম, রিস্ক ফ্যাক্টর দেওয়ার পরে কতজনের হচ্ছে ডিজিজটা ডেভেলপ করছে তাই না, এটা আমরা দেখতে পারি। আবার হচ্ছে কন্ট্রোলে কি, আমরা হচ্ছে কন্ট্রোলে কোনো রিস্ক ফ্যাক্টর দিব না, এই কন্ট্রোলের মধ্যে কতজনের হচ্ছে যে আবার ডিজিজ ডেভেলপ করছে সেটাও আমরা দেখতে পারি। কোনো রিস্ক ফ্যাক্টর দিব না এবং কতজনের ডিজিজ হতে পারে। তাহলে এখানে হচ্ছে যে কি, এটা হচ্ছে আমরা বলতে পারি যে যারা এক্সপেরিমেন্টের আন্ডারে আছে তাদের কতজনের মধ্যে এই ঘটনাটা ঘটছে, এটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইভেন্ট রেট। আর কন্ট্রোলের মধ্যে কতজনের এই ঘটনা ঘটছে এটাকে বলা হচ্ছে কন্ট্রোল ইভেন্ট রেট। এখন রিলেটিভ রিস্কটা কি? রিলেটিভ রিস্কটা হচ্ছে ভাগ এক্সপেরিমেন্টাল ইভেন্ট রেট ভাগ কন্ট্রোল ইভেন্ট রেট। এখন এক্সপেরিমেন্টাল ইভেন্ট রেটটা যদি বেশি হয় তাই না, তার মানে তো আমরা বুঝবো যে এটা হচ্ছে সিগনিফিকেন্ট, এই রিস্ক ফ্যাক্টরের সাথে এই যে এই ডিজিজের বা এই ট্রিটমেন্টের কোনো রিলেশন আছে। কিরকম আমরা একটা উদাহরণ দিয়ে যদি দেখি আপনাদেরকে বুঝাই। ধরা যাক যে হচ্ছে যে আপনি কি হলো যে হচ্ছে যে আপনার 100 জন রোগী আছে, হ্যাঁ ধরা যাক যে 100 জন রোগী আছে আপনার, 100 পেশেন্ট, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে আপনি প্যারাসিটামল দিলেন, প্যারাসিটামল দিয়ে দেখলেন যে 100 পেশেন্টের মধ্যে 60 জনের ব্যথা কমে গেছে। আর প্লাসেবো গ্রুপ আছে আপনার একটা, এই প্লাসেবো গ্রুপের আপনার আছে হচ্ছে 80 জন, এদেরকে আপনি কোনো প্যারাসিটামল দেন নাই, এদের মধ্যে 20 জনের হচ্ছে কি হয়েছে, মোটামুটি হচ্ছে যে আপনার কোনো ব্যথা কমে গেছে আর কি। তার মানে আপনার এক্সপেরিমেন্টাল ইভেন্ট রেট তাহলে কত হবে দেখেন, এক্সপেরিমেন্টাল ইভেন্ট রেট হবে যে 100তে 60 জনেরও তো ব্যথা কমে গেছে তাই না, তার মানে এটা হবে হচ্ছে যে 100/60 মানে হচ্ছে 0.6। আর প্লাসেবোর মধ্যে কি 20 জন, 80 জনে 20 জনের ব্যথা কমে গেছে, তাহলে এটার কন্ট্রোল ইভেন্ট রেটটা কি? কন্ট্রোল ইভেন্ট রেটটা হচ্ছে 0.25। তাহলে আপনার রিলেটিভ রিস্ক কত হবে? 0.6/0.25 মানে কত হচ্ছে 2.4। তাহলে দেখেন যে এইটা কিন্তু একের বেশি, যেহেতু একের বেশি তার মানে কি প্যারাসিটামল দিলে যে আসলেই কাজ হয় এটা কিন্তু আপনার প্রমাণিত হয়ে গেল। এটাই হচ্ছে রিলেটিভ রিস্ক। তাহলে রিলেটিভ রিস্কটা কি আমাদের এটা মানে কিভাবে আইডেন্টিফাই করতে হয় এটা কিন্তু জানতে হবে। তাহলে সহজ একদম, যে আপনাকে দেখতে হবে যে এক্সপেরিমেন্টাল ইভেন্ট রেট কত আর হচ্ছে কন্ট্রোল ইভেন্ট রেট কত, তারপর এক্সপেরিমেন্টাল ইভেন্ট রেট ভাগ কন্ট্রোল ইভেন্ট রেটটাই হচ্ছে আপনার রিলেটিভ রিস্ক। রিলেটিভ রিস্কটা আমাদের কিন্তু তাহলে জানতে হবে। আচ্ছা, এবার আমরা আরো একটা জিনিস সম্পর্কে একটু জানবো, সেটা হচ্ছে ফরেস্ট প্লট। আচ্ছা, ফরেস্ট প্লট জিনিসটা কি? আমরা যেটা করতেছি আর কি যে যতটুকু প্যালাটেবলি এটা বলা যায় আর কি সেভাবে চেষ্টা করতেছি, এবং বারবার বলতেছি যে বাস স্ট্যাটিস্টিক্স ইজ এ ভেরি ডিফিকাল্ট টপিক এবং এটার সব কিছু যে আপনি বুঝবেন তা না, বাট পরীক্ষার হলে যে জিনিসগুলি আসে ওইগুলি সম্পর্কে একটু ধারণা আমাদের থাকতে হবে।
আচ্ছা, এখন ফরেস্ট প্লট জিনিসটা কি? ফরেস্ট প্লট জিনিসটা হচ্ছে যে মনে করেন যে এই যে থ্রম্বোপ্রোফাইলেক্সিস, হ্যাঁ, থ্রম্বোপ্রোফাইলেক্সিস নিয়ে অনেক স্টাডি হয়েছে। এখন আপনি নিজেও একজন এক্সপার্ট, থ্রম্বোপ্রোফাইলেক্সিস নিয়ে অনেক স্টাডি হয়েছে এবং আপনি নিজেও একজন এক্সপার্ট। এখন থ্রম্বোপ্রোফাইলেক্সিস স্টাডি ধরেন যে কিছু আরসিটি হয়েছে, বেশ কয়েকটা আরসিটি হয়েছে, মাল্টিপল আরসিটি। এখন এক আরসিটি 1 এ দেখা গেল বলছে কি যে আপনি অপারেশনের পরে সিঙ্গেল ওয়ান্স ডেইলি হচ্ছে আপনি কি করবেন, ইয়ে দেবেন, ওয়ান্স ডেইলি দিবেন 5 দিন কি এনোক্সাপারিন, তাইলে আপনার থ্রম্বোপ্রোফাইলেক্সিস হবে। আরেকটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বলতেছে না, তুমি হচ্ছে ওয়ান্স ডেইলি 3 দিন দাও, সেটাই এনাফ। আরেকজন মনে করেন বলতেছে যে না, তোমাকে হচ্ছে বিডি দিতে হবে 3 দিন, সেটা দিলে এনাফ। আবার আরেকটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বলতেছে না, এটা বিডি দিতে হবে 5 দিন, তাইলে এনাফ। এই যে দেখেন মাল্টিপল রেজাল্ট কিন্তু এখানে আসছে। এখন এইগুলিরে যখন আপনি মেটা অ্যানালাইসিস করতে যাবেন, অর্থাৎ এই 4টা স্টাডিকে আপনি একসাথে কোষ্ঠী পাথরে ঘষে মাপবেন, তুলনা করবেন, তখন আপনাকে কি করতে হবে, এটার জন্য ফরেস্ট প্লট নামে একটা ঘটনা ঘটে। একটা প্লট আছে, এই প্লটের ভিতরে আপনাকে এই জিনিসটা করতে হবে। তাহলে ফরেস্ট প্লটটাকে, এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল ডিসপ্লে, সহজ বাংলা এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল ডিসপ্লে। এখানে কি করা হয়, মাল্টিপল যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালগুলি যেগুলি হয়েছে, ওই ট্রায়ালগুলিকে আপনি এই গ্রাফিক্যাল ডিসপ্লের মধ্যে একসাথে তুলে ধরবেন। তাহলে আপনি কি করতে পারবেন, আপনি এটারে আবার আলাদাভাবে অ্যানালাইসিস করতে পারবেন। আবার মানে শেরের উপর সোয়া শের বলে যে কথাটা আছে, যে আপনার অলরেডি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হয়েছে, এগুলোরে আপনি আবার আরেকবার অ্যানালাইসিস করবেন, এই জিনিসটা আপনাকে সম্ভব হবে। এই যে আপনি পুনরায় আবার অ্যানালাইসিস করলেন, এটাকে বলা হচ্ছে মেটা অ্যানালাইসিস। তাহলে মেটা অ্যানালাইসিস অফ মাল্টিপল র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল কিভাবে করবেন, ফরেস্ট প্লট দিয়ে করবেন। আমি আবার বলি, মেটা অ্যানালাইসিস অফ মাল্টিপল র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল কিভাবে করবেন, ফরেস্ট প্লট দিয়ে করবেন। তাহলে এটাও সম্পর্কে আপনাদের একটু ধারণা হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, এইবার আমরা পড়ব হচ্ছে এবার আমরা একটু ভেজেলা টপিকে যাব, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এবার একটু সবাই মাথা ঠান্ডা করে আপনারা হচ্ছে যে চিন্তা করবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটু পেইনফুল টপিক এবং হচ্ছে বেশ ডিফিকাল্ট আর কি। এটাকে বলা হচ্ছে সিগনিফিক্যান্ট টেস্ট, সিগনিফিকেন্স টেস্ট। এটা যদিও ডিফিকাল্ট টপিক, আমরা একটু বোঝার চেষ্টা করি, বুঝতে পারি বা না পারি, লাস্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে কোন জিনিসটা আপনার জানা দরকার সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এই যে একটু আগে যেমন আমরা বললাম যে বেসিক্যালি কি হয়, আমরা যে কোনো টেস্ট শুরু করার আগেই কিন্তু এটার প্রবাবিলিটি এবং এটার এন্ড রেজাল্টটা কি হবে সেটা কিন্তু আমরা হচ্ছে যে সিলেক্ট করে ফেলি, তাই না? এরপরে আমরা যে একটু আগে যেটা বলতেছিলাম যে আমি যেমন স্টাডি ডিজাইন করছি, স্টাডি ডিজাইন করার পরে আমাকে কিন্তু স্যাম্পল সাইজ কালেক্ট করতে হবে, তারপর হচ্ছে যে আমাকে পি ভ্যালু বলে একটা ব্যাপার আছে সেটা জানতে হবে। হ্যাঁ, পি ভ্যালু, দুইটা নতুন টার্ম আপনারা জানবেন, একটা হচ্ছে পি ভ্যালু, একটু আগে বলে দেয় তাহলে এটা মনে থাকবে। পি ভ্যালু আমাকে জানতে হবে, যে আমি টেস্ট স্টাডি করতে যাচ্ছি, আর স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার অফ দ্য টেস্ট এটা আমাকে জানতে হবে। পি ভ্যালু আর পাওয়ার অফ টেস্ট, এই দুটো জিনিস আমাকে জানতে হবে। এগুলি সব জেনে আটগাট বেঁধে তারপরে কিন্তু আমাকে টেস্টে নামতে হবে। এখন মনে করেন যে আমি কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে হচ্ছে আমি একটা স্টাডি করব। কোলোরেক্টাল ক্যান্সার স্টাডি করার সময় আমাকে কি করতে হবে, আমি জানতে চাচ্ছি যে অ্যাসপিরিন খাওয়াইলে যে কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক কমে, এটা আসলে সত্য কিনা এটা আমি জানতে চাই। সেক্ষেত্রে কি করতে হয়, যে কোনো টেস্টের আগে আমাকে একটা হাইপোথিসিস দাঁড় করাইতে হবে। আমার হাইপোথিসিসটা কি হবে সেক্ষেত্রে, এবং হাইপোথিসিস সবসময় নেগেটিভ হয়। হ্যাঁ, আপনাকে মাথায় রাখতে হবে যে যখন আমি কোনো একটা টেস্ট করব তখন কি আমাকে একটা আগে হাইপোথিসিস দাঁড় করাইতে হবে, এবং হাইপোথিসিস সবসময় কি হয়, এটা হচ্ছে নেগেটিভ হয়। তো যেহেতু নেগেটিভ ওয়ার্ডে এটাকে প্রকাশ করা হয়, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস। আমি কি জানতে যাচ্ছি, আমি জানতে চাচ্ছি যে কোলোরেক্টাল ক্যান্সার এবং অ্যাসপিরিনের কোনো রিলেশন আছে কিনা, অর্থাৎ অ্যাসপিরিন খেলে যে কোলোরেক্টাল ক্যান্সার কমে, এটা হচ্ছে যে আমাকে প্রুভ করতে হবে। তাইলে আমরা কি বলছি দেখেন,
যে আমাদের কাজ হচ্ছে যে নাল হাইপোথিসিস বের করা, তাই না? তো নাল হাইপোথিসিস হলে এই যে কথাটা কোলোরেক্টাল ক্যান্সার আর অ্যাসপিরিন, এইটার আমি কিভাবে প্রুভ করতে পারি, কিভাবে লিখতে পারি? আমাকে তখন বলতে হবে যে দেয়ার ইজ নো ডিফারেন্স। কেন নো ডিফারেন্স বলতেছি? কারণ আমাকে নাল হাইপোথিসিস বের করতে হবে। দেয়ার ইজ নো ডিফারেন্স। কিসের ডিফারেন্স নাই? ইন দ্য প্রিভ্যালেন্স অফ কোলোরেক্টাল ক্যান্সার, prevalence of colorectal cancer in patient taking low dose aspirin। কথাটা আপনারা ঠান্ডা মাথায় একটু পড়ে দেখেন। দেখেন আমি কি জানতে যাচ্ছি? আমি জানতে যাচ্ছি যে অ্যাসপিরিনে আসলে কোনো বেনিফিট আমাকে দিচ্ছে কিনা, এটা আমি জানতে চাচ্ছি। কোলোরেক্টাল ক্যান্সার অ্যাসপিরিন খেলে কমে কিনা, এটা আমি জানতে চাই। বাট যখন আমি হাইপোথিসিস দিব এবং এটাকে নেগেটিভলি প্রুভ করব, মানে লিখব, তখন আমাকে কি করতে হবে? এটাকে আমি বলছি নাল হাইপোথিসিস। তখন আমাকে এভাবে এটাকে উল্লেখ করতে হবে যে দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য প্রিভ্যালেন্স অফ কোলোরেক্টাল ক্যান্সার ইন পেশেন্ট টেকিং লো ডোজ অ্যাসপিরিন। তাহলে আমি এখন কি, আমার এন্ড পয়েন্ট কি হতে পারে? আমার এন্ড পয়েন্ট হতে পারে যে এই যে নাল হাইপোথিসিস, এটা হচ্ছে ট্রু। ট্রু মানে কি? তার মানে আসলেই অ্যাসপিরিন খেলে কোলোরেক্টাল ক্যান্সার কমে না। অথবা কি হতে পারে? এটা হবে হচ্ছে ফলস, তার মানে আসলেই অ্যাসপিরিন খেলে কোলোরেক্টাল ক্যান্সার কম হয়। এই দুইটা রেজাল্ট কিন্তু আমি পেতে পারি। হ্যাঁ, আচ্ছা। এখন পি ভ্যালু জিনিসটা কি? পি ভ্যালু জিনিসটা হচ্ছে যে এই যে আপনি একটা অবজারভেশন দিলেন, এই যে একটা বড় করে লাইন লিখছেন আর কি, একটু মুছে দিই। এই যে আপনি বড় করে একটা লাইন লিখলেন, তাই না, যে অ্যাসপিরিন খেলে কোলোরেক্টাল ক্যান্সারে কোনো ডিফারেন্স নাই, এইটা যে সত্য, এই সত্য হওয়ার প্রবাবিলিটি কেমন, এই জিনিসটা, যে জিনিসটা দিয়ে দেখা হয় সেটাকে বলা হচ্ছে পি ভ্যালু। আর এই রিপোর্টটা যে পাওয়ার যে চান্সটা, যে এটা ফলস, এই ফলস হওয়ার চান্স কতটুকু, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে পাওয়ার অফ টেস্ট। তাহলে আবার বলি আমি একটু সহজভাবে আর একটু ঠান্ডা মাথায়, যে আমি এখন কি করতে যাচ্ছি? আমি টেস্ট করতে যাচ্ছি, এবং টেস্ট করতে হলে থিসিস করতে যাচ্ছি। থিসিস করার আগে সবসময় কি করতে হয়? আমার এন্ড রেজাল্টটাকে হচ্ছে যে মানে আমাকে অবজার্ভ, আমি বিভিন্ন জার্নাল পরে আমাকে এন্ড রেজাল্টটা কি হতে পারে সেটা সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। তো এই যে এন্ড রেজাল্ট, এই এন্ড রেজাল্টটাকে আবার আমাকে কি নেগেটিভলি প্রকাশ করতে হবে, এটাকে বলা হচ্ছে কি নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিসে কি হবে? নাল হাইপোথিসিস বলবে যে there is no difference in the prevalence of colorectal cancer in patient taking low dose aspirin compared to those who are not। আচ্ছা, এখন এইটা তাহলে কি হতে পারে? আমার উত্তর হতে পারে যে এটা এটা ট্রু হতে পারে। ট্রু হলে তার মানে কি, যে এইখানে আমার আসলে আমি কোনো কিছু পাচ্ছি না, অর্থাৎ এখানে লো ডোজ অ্যাসপিরিনের সাথে কোলোরেক্টাল ক্যান্সারের কোনো রিলেশন নাই। এইটা পাওয়ার প্রবাবিলিটি যেটা, এটাকেই বলা হচ্ছে কি পি ভ্যালু। আর এটা যে নেগেটিভ, এটা যে নেগেটিভ, এইটা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে পাওয়ার অফ টেস্ট। আচ্ছা, এই পর্যন্ত জেনে রাখেন। হ্যাঁ, এই পর্যন্ত আমরা এই পর্যন্ত আসি। এরপরে পাওয়ার অফ টেস্টের যে আইডিয়াটা, এটাকে আমরা আরেকটু মডিফাই করব। এখন পর্যন্ত কিন্তু পাওয়ার অফ টেস্ট মানে এইটুকু বুঝে রাখেন যে ফলস পাওয়ার যে সম্ভাবনা, এটাকেই হচ্ছে যে আমরা যে প্রবাবিলিটিটা পাই, এটাই হচ্ছে পাওয়ার অফ টেস্ট। এটা এখন পর্যন্ত জেনে রাখেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে এখন আরেকটু অ্যাডভান্স হব। আচ্ছা, এখন এই যে আমরা যে স্টাডি করতেছি, হ্যাঁ, এই স্টাডিতে আমাদের দুই ধরনের ভুল হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে ক্লাসিক যে ভুল, টাইপ 1 এন্ড টাইপ 2 এরর। আপনারা যারা এফসিপিএস পরীক্ষা দিয়ে আসেন তারাও হচ্ছে যে আপনারা এটা সম্পর্কে জানেন যে টাইপ 1 আর টাইপ 2 নামে দুইটা এরর আছে। টাইপ 1 আর হচ্ছে টাইপ 2। টাইপ 1 আর হচ্ছে টাইপ 2। প্রথম যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে কি, যে টাইপ 1 মানে হচ্ছে ফলস পজিটিভ, আর টাইপ 2 মানে হচ্ছে ফলস নেগেটিভ। ফার্স্ট জিনিসটা জেনে রাখেন। এটা আমরা কিভাবে, আমরা হচ্ছে একটা ক্লাসিক ছবি দিয়ে সবসময় দেখি, তাই না? যে হচ্ছে যে আমরা বলি কি, যে একজন মেল, তাকে আপনি বলতেছেন যে কনগ্রাচুলেশনস ইউ আর প্রেগনেন্ট। এটা কি ফলস পজিটিভ, আপনি একটা পজিটিভ নিউজ দিচ্ছেন, বাট এটা হচ্ছে ফলস, কারণ মেল তো প্রেগনেন্ট হতে পারবে না। এটা হচ্ছে টাইপ 1 এররের হচ্ছে একটা ক্লাসিক উদাহরণ। আর টাইপ 2 এররের ক্লাসিক উদাহরণ কি?
বলবেন যে একটা প্রেগনেন্ট মহিলা, তাকে আপনি বলতেছেন নো ইউ আর নট প্রেগনেন্ট, অর্থাৎ আপনি তাকে একটা নেগেটিভ নিউজ দিলেন, সেটা হচ্ছে ফলস, এর জন্য এটা হচ্ছে ফলস নেগেটিভ। তো টাইপ 1 এররটাকে বলা হয় হচ্ছে ফলস পজিটিভ, আর টাইপ 2 এররটাকে বলা হচ্ছে ফলস নেগেটিভ। এইবার আমরা আমাদের হাইপোথিসিস যেটা ছিল সেটা সম্পর্কে চিন্তা করে দেখেন যে নো ডিফারেন্স। নো ডিফারেন্স কাদের মধ্যে? যারা অ্যাসপিরিন খাচ্ছে আর যারা অ্যাসপিরিন খাচ্ছে না তাদের মধ্যে। কিসের ক্ষেত্রে? কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে। নো ডিফারেন্স, অ্যাসপিরিন খাওয়া না করার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। আচ্ছা, এখন ফলস পজিটিভ হলে তাহলে কি বলবেন? আপনি এটাকে বলতেছেন যে আপনি বলছেন যে হচ্ছে যে ফলস পজিটিভ, অর্থাৎ হচ্ছে যে আপনার যে নাল হাইপোথিসিস, আপনি এটাকে কি করছেন? এটাকে আপনি বলছেন যে না, এইটা ভুল, বাট আসলে এটা হচ্ছে ট্রু। আপনারা কি আমাকে ফলো করতে পারছেন? শোনা যায় আমাকে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা এখন কি জানছি? আমরা জানছি হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 এরর সম্পর্কে জানছি। তাহলে আমরা বললাম যে টাইপ 1 মানে হচ্ছে ফলস পজিটিভ, আর টাইপ 2 মানে হচ্ছে যে ফলস নেগেটিভ। আচ্ছা, ফলস পজিটিভ বলতে কি বোঝাচ্ছি? আমাদের যে এক্সাম্পলটা ছিল সেটা ছিল যে আমরা যে কোলোরেক্টাল ক্যান্সারের রোগীদেরকে যদি অ্যাসপিরিন দেই বা না দেই, এদের কোনো পার্থক্য নাই। আচ্ছা, তাইলে আপনি এখন কি করছেন? আপনি বলছেন যে হচ্ছে যে না, এদের মধ্যে পার্থক্য আছে। তা যেই জায়গাতে আসলেই কোনো ডিফারেন্স নাই, যে জায়গাতে নো ডিফারেন্স, বাট আপনি বলতেছেন যে না, ডিফারেন্স আছে, ডিফারেন্স ইজ দেয়ার। এই যে দেখেন যে একটা জায়গাতে কোনো ডিফারেন্স নাই, বাট আপনি তাকে বলতেছেন যে তার ডিফারেন্স আছে, জাস্ট লাইক প্রেগনেন্সি, যে হচ্ছে যে একটা মেল পেশেন্ট, তার কোনো প্রেগনেন্সি নাই, বাট আপনি তাকে বলছেন তার প্রেগনেন্সি আছে। এই জিনিসটাকেই বলা হচ্ছে ফলস পজিটিভ, এটাকে বলা হচ্ছে টাইপ 1 এরর। আচ্ছা, এখন টাইপ 1 এররটার সাথে রিলেশন কার? টাইপ 1 এররটার সাথে রিলেশন হচ্ছে পি ভ্যালুর। কিভাবে রিলেশন? এটা হচ্ছে যে একটা জটিল ইস্যু, আমরা ওইদিকে আর যাব না, কারণ এটা আরো কঠিন টপিক হয়ে যাবে। আমরা শুধুমাত্র জেনে রাখি যে পি ভ্যালু রিলেশন হচ্ছে কার সাথে? পি ভ্যালুর সাথে। আর ফলস নেগেটিভ যেটা, অর্থাৎ তার মানে কি, এখানে আপনি কি বলতেছেন যে আসলে ডিফারেন্স আছে, দেয়ার ইজ ডিফারেন্স, বাট আপনি কি বলছেন যে হচ্ছে যে না ভাই, তোমার কোনো ডিফারেন্স নাই, নো ডিফারেন্স। অর্থাৎ দেখেন যে একটা প্রেগনেন্ট মহিলাকে আপনি বলছেন না, ইউ আর নট প্রেগনেন্ট, এই জিনিসটাকে বলা হচ্ছে টাইপ 2 এরর। এই টাইপ 2 এররের সাথে রিলেশন কার? টাইপ 2 এররের সাথে রিলেশন হচ্ছে আমাদের পাওয়ার অফ দি টেস্টের। তাহলে পাওয়ার অফ দি টেস্টটাকে আমরা এখন কি বলতে পারি? যে যদি এটা ফলস হয়, অর্থাৎ আমাদের যে হাইপোথিসিসটা, এটা আসলেই ফলস, ধরা যাক যে হচ্ছে হাইপোথিসটা আসলেই ফলস, যে হচ্ছে যে না, যে তাদের বেসিক্যালি ডিফারেন্স আছে, এবং এইটাকে হচ্ছে যে সে কারেক্টলি আইডেন্টিফাই করতে পারছে যে যে হ্যাঁ, এটা হচ্ছে ফলস, না এই দুইজনের মধ্যে রিলেশন আছে, কোলোরেক্টাল ক্যান্সার এবং অ্যাসপিরিনের মধ্যে রিলেশন আছে। এই জিনিসটাকে সে যদি আইডেন্টিফাই করতে পারে, তার প্রবাবিলিটি যত বেশি হবে, পাওয়ার অফ টেস্টও তত বেশি হবে। এই জিনিসটা যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি সহজভাবে মনে রাখবেন যে টাইপ 1 এররের সাথে পি ভ্যালু রিলেশন, টাইপ 2 এররের সাথে পাওয়ার অফ দি টেস্ট আর স্টাডির রিলেশন। একদম সহজ খাঁটি বাংলায় এই কয়েকটা পয়েন্ট হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা সিগনিফিকেন্স টেস্ট নিয়ে একদম সহজভাবে যদি একটু সামারাইজ করি, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, যে আমাদের এখানে কি, যে এখানে আমরা কি করি, আমরা প্রথমে হচ্ছে যে একটা নাল হাইপোথিসিস দাঁড় করাই। নাল কেন? কারণ আমাকে এটাকে নেগেটিভলি প্রকাশ করতে হবে। তারপর আমি কি করি? আমি পি ভ্যালু দেখি আর পাওয়ার অফ দি টেস্ট দেখি। পি ভ্যালু দেখে মেইনলি আমরা কি বুঝতে চাই, যে এটা আসলেই ট্রু কিনা, এটার সম্ভাবনা কতটুকু, বা টাইপ 1 এরর হওয়ার সম্ভাবনা কতটুকু, এটা আমরা আইডেন্টিফাই করি। আর পাওয়ার অফ দি টেস্ট দেখে আমরা কি দেখি, যেটা আসলেই ফলস কিনা, বা টাইপ 2 এরর হওয়ার সম্ভাবনা কতটুকু, এই জিনিসটা আমরা দেখতে চাই। এই কয়েকটা জিনিস হচ্ছে যা আপনাদের মাথায় রাখতে হবে। আর টাইপ 1 মানে হচ্ছে ফলস পজিটিভ, আর টাইপ 2 মানে হচ্ছে ফলস নেগেটিভ। এই কয়েকটা ইনফরমেশন যদি মাথায় রাখেন, তাইলেই আমার মনে হয় পরীক্ষা আনসার করার জন্য এনাফ। তাহলে আমরা এরপর আবার সিনারিওতে যাব, ভাইয়া, তখন আমরা এটা সম্পর্কে আরেকটু। হ্যাঁ আপু। ভাইয়া, টাইপ 2টা কি আবার বলা যাবে? হ্যাঁ, টাইপ 2টা হচ্ছে যে টাইপ 1টা কি ছিল? তাহলে টাইপ 1টা কি একটু বলেন তো আপু?
ফলস পজিটিভ। ফলস পজিটিভ না? আচ্ছা, তার মানে এটা কি হবে? ফলস পজিটিভ। আর এটা তার মানে কি হবে? ফলস ফলস নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, তার মানে সবসময় এটা মাথায় রাখতে হবে এভাবে যে হচ্ছে যে ফলস পজিটিভ, তাই না? তার মানে কি আপনি বলছেন যে আপনার আপনার হাইপোথিসিসটা কি ছিল? আপনার হাইপোথিসিস ছিল যে কোনো রিলেশন নাই, তাই না? যে নো রিলেশন বিটুইন কার কার মধ্যে? কোলোরেক্টাল ক্যান্সার অ্যান্ড অ্যাসপিরিন। অ্যাসপিরিন। আচ্ছা আচ্ছা, বাট ধরেন যদি এটা 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 ফলস পজিটিভ কেন বলছি আমরা? যে হচ্ছে যে বাট হচ্ছে এটা আসলে আপনি বলতেছেন যে হচ্ছে যে এটা ট্রু। আপনি বলছেন যে হ্যাঁ আমি টেস্ট করে পেলাম যে আসলেই তাদের কোনো নো রিলেশন নাই, তাদের মধ্যে কোনো রিলেশন, নো রিলেশন। বাট হোয়াট ইফ আপনি টেস্ট করে পেয়েছেন এটা কোনো রিলেশন নাই, বাট আসলেই রিলেশন আছে, আসলেই কোলোরেক্টাল ক্যান্সার আর অ্যাসপিরিনের রিলেশন আছে। তার মানে কি হলো দেখেন, আপনি এইটাকে ট্রু বললেন, বাট বেসিক্যালি এটা হচ্ছে ফলস। কিরকম দাঁড়াচ্ছে দেখেন, যে একটা ম্যান হি ইজ নট প্রেগনেন্ট, বাট আপনি তাকে বলতেছেন না আপনি প্রেগনেন্ট। জিনিসটা সেম না? দুইটা একই রকম না? হ্যাঁ, জি বলুন। এইটুক কি হ্যাঁ, ক্লিয়ার? এটা ক্লিয়ার ভাইয়া, এটা বুঝেছি, বাট একটু ক্লিয়ার এরপরে করেন। তাহলে আমরা এখন আসি টাইপ টুতে। টাইপ টুতে কি হচ্ছে যে আপনি বলতেছেন যে এই যে আপনার যে আমাদের যে ইয়েটা যে নো রিলেশন বিটুইন কার মধ্যে? কোলোরেক্টাল ক্যান্সার এবং অ্যাসপিরিনের মধ্যে কোনো দেখা গেল। এটা কি তার মানে হচ্ছে যে আমরা একটু কি দেখলাম যে কোনো রিলেশন নাই, এটাকে আমরা কি বলছিলাম যে আসলে তার আপনি আপনি টেস্টে পেয়েছেন কোনো রিলেশন নাই, বাট আসলেই কি তার হচ্ছে রিলেশন আছে। এটা হচ্ছে কি টাইপ 1 বা ফলস পজিটিভ এরো। আচ্ছা, এখন যদি হয় উল্টা, যে তাদের মধ্যে আপনি বলছেন যে হচ্ছে যে তাদের মধ্যে, আবার আমরা টাইপ 1 থেকে আবার আসি, তাহলে হচ্ছে যে আমি ফ্রেজ করতে পারতেছি না আর কি, যে দুইটাকে একটু আমি যদি আবার বলি আর কি, যে আপনার আগের ক্ষেত্রে কি ছিল, যে আগের ক্ষেত্রে ছিল যে আপনি বলছেন যে হচ্ছে যে এদের মধ্যে কোনো রিলেশন নাই, বাট এদের মধ্যে আসলে রিলেশন আছে। আর এক্ষেত্রে আপনি কি বলবেন? এক্ষেত্রে যেটা হবে যে হচ্ছে যে আপনার জাস্ট উল্টা হবে, যে আপনি বলতেছেন যে এদের মধ্যে রিলেশন আছে, বাট আসলে এদের মধ্যে কোনো রিলেশন নাই। আমরা একটু ছবি দেখি, তাহলে আমরা হচ্ছে যে আর আমার মনে হয় যে ক্লিয়ারলি আমরা এটাকে বুঝাইতে পারবো। আচ্ছা, এই যে এইটা হচ্ছে যে আমরা যদি একটু দেখি স্ট্যাটিস্টিক্যাল এররের ক্ষেত্রে, যে এক্ষেত্রে কি হচ্ছে দেখেন, যে টাইপ 1 এররের ক্ষেত্রে আপনি বলছেন যে হচ্ছে যে আপনার যে ট্রু নাল হাইপোথিসিস ছিল, অর্থাৎ আমরা একটু ছবিটা যদি দেখি, যে হচ্ছে যে ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, যে ফলস পজিটিভ কখন বলছি আমরা? যে টাইপ 1 এরর, যে একটা মানুষ হচ্ছে যে আসলে প্রেগনেন্ট না, বাট আপনি বলতেছেন যে সে প্রেগনেন্ট। এটা হচ্ছে কি ফলস পজিটিভ, আপনি একটা পজিটিভ নিউজ দিচ্ছেন, বাট এটা হচ্ছে ভুল। আর টাইপ 2 এর ক্ষেত্রে কি, যে আপনি একজনকে বলছেন যে না আপনি প্রেগনেন্ট না, অর্থাৎ একটা ট্রু ঘটনাকে আপনি অস্বীকার করছেন, এটা হচ্ছে টাইপ 2 এরর। আর টাইপ 1 এরর এর ক্ষেত্রে কি হচ্ছে, আপনি একটা ফলস ঘটনাকে স্বীকার করে নিচ্ছেন, এটা হচ্ছে টাইপ 1 এরর। এইভাবে কি বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি এবার বুঝতে পারছি এবার। মানে জিনিসটা হচ্ছে যে আসলে মানে ঘুরিয়ে খাওয়া আর কি, বুঝতে পারছেন? যে ওই পিঠের দিক দিয়ে হাত দিয়ে তারপর যে ভাত খাওয়া, জিনিসটা হচ্ছে জাস্ট এরকম আর কি। এবং পুরা বায়োস্ট্যাটিস্টিক্স ব্যাপারটাই হচ্ছে খানিকটা এই টাইপের আর কি। তো এই জন্য হচ্ছে যে আমি উপরের দিকের যে কথাগুলি আছে সেগুলি না বলে আপনাদেরকে হচ্ছে যে এই ছবিটা একটু দেখাতে যাচ্ছি আর কি। যে টাইপ 1 এর ক্ষেত্রে আমরা যেটা করছি, যে আমরা বলছি যে একটা ভুল ঘটনাকে আমি স্বীকার করে নিচ্ছি, আমি বলছি যে না এইটা কোলোরেক্টাল ক্যান্সার আর অ্যাসপিরিনের মধ্যে কোনো ইয়া নাই, মানে কোনো রিলেশন নাই, বাট আসলে কিন্তু আছে, এটা হচ্ছে ফলস পজিটিভ। আর টাইপ 2 এর ক্ষেত্রে কি, যে এদের মধ্যে কোনো রিলেশন আমি বলতেছি যে হচ্ছে যে আছে, বাট আসলে কিন্তু তার কোনো রিলেশন নাই, এটা হচ্ছে টাইপ 2 এরর। এই হচ্ছে মোটামুটি এটাকে যদি সামারাইজ করি, তাহলে তাহলে আপনি যখনই কোনো কনফিউশনে পড়বেন তখন এই ছবির কথাটা একটু মাথায় রাখতে হবে, তাইলেই আপনি মোটামুটি এটা মাথায় চলে আসবে। এমনিতে এগুলি হচ্ছে যে খুবই খুবই ঠান্ডা মাথায় চিন্তা করার জিনিস, এবং এটা বারবার হচ্ছে গুলিয়ে যাবে, এবং এটাই স্বাভাবিক।
তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে এইটা একটু দেখলাম। এবার আমরা মোটামুটি আমাদের খুব বেশি আমাদের যে বাকি আছে তা না, বাট হচ্ছে যে আমি আবার বারবার বলতেছি যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে টাইপ 1 এররের সাথে কিন্তু পি ভ্যালু রিলেশন। হ্যাঁ, পি ভ্যালু মানে হচ্ছে সিগনিফিকেন্স লেভেল অফ এ টেস্ট। আর টাইপ 2 এররের সাথে কার রিলেশন? পাওয়ার অফ দি টেস্ট বা স্টাডি রিলেশন, ওই যে আমরা যেটা দেখেছি আর কি। তাহলে পি ভ্যালু মানে হচ্ছে সিগনিফিকেন্স লেভেল অফ টেস্ট, টাইপ 1 এররের সাথে রিলেটেড। টাইপ 2 এরর মানে হচ্ছে পাওয়ার অফ দি টেস্টের সাথে রিলেশন। এইটা ভুল করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা এবার একটু দেখি হচ্ছে আরো কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সেনসিটিভিটি স্পেসিফিসিটি বলতে কি বুঝি আমরা। সেনসিটিভিটি বলতে কি বুঝি আর স্পেসিফিসিটি বলতে কি বুঝি, এইটা সম্পর্কে আমরা একটু দেখি, এরপরে আমরা প্রশ্নগুলি দেখা শুরু করব। আচ্ছা, সেনসিটিভিটি কি আর স্পেসিফিসিটি কি? সহজভাবে যদি বলি যে হচ্ছে যে যেটা হয় আর কি, যেমন আমরা যদি বলি যে ইনফেকশন, যে কোনো ইনফেকশনে কি হয় আমরা জানি যে হচ্ছে যে যে কোনো ইনফেকশন হলেই সিআরপি বাড়ে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন যে এক্ষেত্রে কি হচ্ছে যে সিআরপিটা কিন্তু ইনফেকশনে সেনসিটিভ। আমি আবার যদি এটাকে আরেকটু সামারাইজ করি এইভাবে, যে ইনফেকশন হলে সিআরপি বাড়ে, আবার সিআরপি কিন্তু আরো অনেক কন্ডিশনেই বাড়ে, তাই না? আচ্ছা, তো তার মানে হচ্ছে যে ইনফেকশন ছাড়াও আরো বেশ কিছু কন্ডিশনে সিআরপি রাইজ করতে পারে। শুধুমাত্র যে ইনফেকশনে সিআরপি বাড়ে তা কিন্তু না, আরো বেশ কিছু কারণেও কিন্তু সিআরপি রাইজ করতে পারে। অর্থাৎ ইনফেকশনের জন্য মানে সিআরপি যদি বাড়ে তাহলে আপনি ধরে নেবেন যে তার ইনফেকশন থাকতে পারে, বাট তার শুধু যে ইনফেকশন হবে তা কিন্তু না, তার আরো কিছু ডিজিজও থাকতে পারে। যখন এরকম হয় যে একটা ডিজিজের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে যেহেতু সিআরপি বেড়ে গেছে তার মানে একটা ইনফেকশন হতে পারে, এই জায়গাতে সেনসিটিভিটির অর্থটা হচ্ছে এরকম যে একটা ডিজিজে একটা প্যারামিটার বা একটা টেস্ট রেজাল্ট অলওয়েজ পজিটিভ হয়, এটাকে বলা হয় হচ্ছে যে সেনসিটিভিটি। বাট এই টেস্ট রেজাল্টটা পজিটিভ হলে মানে যে শুধু ওই ডিজিজটা তা না, আরো বেশ কিছু ডিজিজ আছে, তার মানে এটার স্পেসিফিসিটি হচ্ছে পুয়ার। এটার স্পেসিফিসিটি পুয়ার। তাহলে সেনসিটিভিটির সহজ ব্যাপার হচ্ছে যে যদি একটা টেস্ট রেজাল্ট পজিটিভ হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে ওই রোগের থাকার সম্ভাবনা আছে। আর স্পেসিফিসিটি মানে হচ্ছে যে একটা টেস্ট রেজাল্ট এটা এমন যে এটা যদি বাড়তি থাকে তার মানে ওই ডিজিজটাই এটা হবে, এটা হওয়ার সম্ভাবনা বেশি। যেমন আমরা কি জানি যে এসএলই এর ক্ষেত্রে আমার যতদূর মনে পড়ে যে অ্যান্টি ডিএস ডিএনএ বলে একটা টেস্ট আছে, এটার কিন্তু স্পেসিফিসিটি বেশি বলা হয়। কেন স্পেসিফিসিটি বেশি? কারণ অ্যান্টি ডিএস ডিএনএ শুধুমাত্র এসএলইতেই রাইজ করে, অন্য কোনো ডিজিজে কিন্তু রাইজ করে না। তার মানে যখন অ্যান্টি ডিএস ডিএনএ বাড়বে তার মানে এইটা কিন্তু স্পেসিফিক্যালি একটা ডিজিজকেই ইন্ডিকেট করতেছে, এটাকে বলা হয় কি এসএলই। এই জিনিসটা হচ্ছে স্পেসিফিসিটি। বাট এসএলইতে কিন্তু ইএসআরও রাইজ করতে পারে। ইএসআর এর ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, ইএসআর যদি রাইজ করে তাহলে কিন্তু এটা এক্সক্লুসিভলি ইন্ডিকেট করে না যে এটা হচ্ছে এসএলই। এটা ইএসআর বাড়া মানে তার মানে কি এক্ষেত্রে ইনফেকশনও থাকতে পারে। তাহলে দেখেন ইএসআর এর কিন্তু কোনো স্পেসিফিসিটি নাই, অর্থাৎ কিন্তু একটা সিঙ্গেল ডিজিজকে কিন্তু ইন্ডিকেট করতে পারে না। বাট সেনসিটিভ তার মানে কি এটা হচ্ছে সেনসিটিভিটি আর কি। আর স্পেসিফিসিটি মানে হচ্ছে যে যে টেস্টটা একটা নির্দিষ্ট ডিজিজকে ইন্ডিকেট করতে পারে এটাকে বলা হচ্ছে স্পেসিফিসিটি। তাহলে অনেক কথা বললাম, একদম সামারাইজ যদি করি এক লাইনে দুই লাইনে, সেনসিটিভিটি ভালো, কারণ মোস্ট ইনফেকশন রোগীর ইএসআর বাড়তি থাকে। আচ্ছা, আর আপনি যদি দেখেন যে অ্যান্টিডিএস ডিএনএ পজিটিভ এবং অ্যান্টিডিএস ডিএনএ পজিটিভ হলেই তার এসএলই থাকছে,
বাট অন্য কোনো ডিজিজ আর থাকছে না, তখন আপনি বলবেন কি যে অ্যান্টি ডিএসডিএন এর স্পেসিফিসিটি বেশি। এইটুক কি ক্লিয়ার এখন পর্যন্ত? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এটা আমরা আমার মনে হয় যে আগে থেকেই আমরা জানি। এখন আমাদের যেটা লাগবে আর কি, সেটা হচ্ছে যেখানে কয়েকটা সূত্র আছে, এই সূত্রটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সেটা কিভাবে ক্যালকুলেট করে এটা আমরা দেখবো। ডিরেক্ট হচ্ছে আমরা লেকচার থেকেই দেখি। এখান থেকে আসলে কখনো প্রশ্ন আসে নাই, কিন্তু যেহেতু এখানে উল্লেখ করা, সুতরাং এটা আসলে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এই যে দেখেন এখানে বলা হচ্ছে যে স্ক্রিনিং টেস্ট ইন স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এখানে কি করা হচ্ছে, এখানে যেটা করতে হবে, এই যে এখানে একটা টেবিল দেখা যাচ্ছে, এই টেবিলটার একটা নাম আছে, এটাকে বায়োস্ট্যাটিস্টিক্সে বলে কন্টিনজেন্সি টেবিল। কন্টিনজেন্সি টেবিল। এখানে কি করতে হয়, এখানে যেটা করতে হয় যে আমাদেরকে কন্টিনজেন্সি টেবিল, আমাদের কাছে যে ডাটাটা থাকে ওই ডাটা দিয়ে আমাদেরকে একটা কন্টিনজেন্সি টেবিল বানাতে হয়। কন্টিনজেন্সি টেবিল বানানোর পরে তারপরে আমাকে সেন্সিটিভিটি স্পেসিফিসিটিটা চেক করতে হবে। দেখেন কন্টিনজেন্সি টেবিলে কি করছে, প্রথমে উপরের দিকে দুইটা হেডিং, একটা হচ্ছে ডিজিজ প্রেজেন্ট, ডিজিজ অ্যাবসেন্ট, আর নিচে দুইটা হেডিং কি টেস্ট পজিটিভ, টেস্ট নেগেটিভ। অর্থাৎ এটার অর্থ কি, যে এই ডিজিজটা নিয়ে আছে এরকম কতজনের টেস্ট পজিটিভ আসছে, এই ডিজিজটা নিয়ে আছে অথচ কতজনের টেস্ট নেগেটিভ আসছে, এফএন মানে সেটা। আবার বলছে যে এই ডিজিজটা নাই বাট কতজনের টেস্ট পজিটিভ আসছে, আর এই ডিজিজটা নাই বাট কতজনের টেস্ট নেগেটিভ আসছে, এই জিনিসগুলি হচ্ছে এখান থেকে দেখতে হয়। এখন এই যে দেখেন এখানে যে মার্কিং গুলি আছে, এইটা হচ্ছে যে আপনাদের একটু মাথায় রাখতে হবে। এটা যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন যে এটা খুবই লজিক্যাল সূত্র, কেন এভাবে দেওয়া হয়েছে। তো এই জন্য আমি এটা আসলে মুখে আর বলতেছি না, বুঝাইতে গেলে আসলে আরো প্যাচ লেগে যেতে পারে আর কি। এই কারণে এইটা একটু মাথায় রাখতে হবে। আমরা এখন যদি একটু সিনারিও গুলি দেখি, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো যে আমরা আসলে কি কি বুঝলাম। আচ্ছা, এখন একটু দেখেন এইটা প্রথমে যে a surgical department wishes to determine whether it is using type of prosthetic mesh material for incisional hernia surgery is the most effective manner. Recently, there have been cases of non-mesh use and loss of material as a result of implant being out of date. What is the most appropriate method to investigate this? একটা স্টাডি করতে চাচ্ছিল যে মেশটা কিভাবে ইফেক্টিভ ম্যানারে দেওয়া যায়, বাট দেখা যাচ্ছে যে প্রচুর মেশ হচ্ছে নন ইউজের হচ্ছে এবং লস অফ ম্যাটেরিয়াল হচ্ছে, কারণ আউট অফ ডেট। তাহলে এই ক্ষেত্রে আপনাকে কি ধরনের অডিট করতে হবে? কি মনে হয় কি ধরনের অডিট করতে হবে? স্ট্যান্ডার্ড বেসড। না, এখানে স্ট্যান্ডার্ড বেসড করতে হবে না, এখানে করতে হবে সিস্টেম বেসড অডিট। কারণ এখানে ঝামেলাটা হচ্ছে ও কোথায়, সরি, আমি অডিটটা। সিস্টেমই বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, সিস্টেম বেসড অডিটের স্ট্যান্ডার্ড কারণ বলে হচ্ছে ফেলছি। এইটা। স্ট্যান্ডার্ড তো যখন হচ্ছে আমরা অলরেডি এস্টাবলিশড ক্রাইটেরিয়া আছে ওইটার সাথে আমরা তুলনা করব, তখন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অডিট, তাহলে এটা হবে সিস্টেম বেসড অডিট। আচ্ছা, এইবার দেখেন এইটা যেমন যে গ্রুপ অফ সার্জন wish to determine whether patients are receiving adequate deep vein thrombosis prophylaxis following surgery. What is the most appropriate process to determine this? কিভাবে এটা ডিটারমাইন করা যায়, আমরা এডিকুয়েটলি করছি কিনা? এটা স্ট্যান্ডার্ড বেসড। এক্ষেত্রে হবে হচ্ছে স্ট্যান্ডার্ড বেসড অডিট। আচ্ছা, এর পরের টপিকটা একটু দেখেন, which of the following statement relating to qualitative data is false? এটা আপনারা আমাকে আনসার দিবেন। এখানে দুইটা পয়েন্ট আছে যেটা বোঝা, মানে আমরা এটা নিয়ে ডিসকাস করি নাই, কারণ ইএমআরসিএস এটা নিয়ে এরকম ডিসকাশন নাই, কারণ এবং এই টাইপের প্রশ্ন কখনো আসে নাই। বাট এখানে আনসারটা আপনারা ধরতে পারবেন আমার ধারণা, আজকে লেকচার ভালোভাবে শুনে থাকলে। কি মনে হয় এটা আনসার কি হবে? which of the following statement relating to qualitative data is false? ওয়ার্ড রেশিও। হ্যাঁ, না, কোয়ালিটেটিভ ডাটা তো আমরা টি টেস্ট দিয়ে করি না, আমরা কোয়ান্টিটেটিভ ডাটা টি টেস্ট দিয়ে করি। আচ্ছা আচ্ছা।
তাই না? মনে আছে না যে টি টেস্ট আমরা কখন করি? যখন প্যারামেট্রিক টেস্ট, তাই না? টি টেস্ট একটা প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক টেস্ট কখন করি? যখন নরমালি ডিস্ট্রিবিউটেড কার্ভ থাকে। নরমালি ডিস্ট্রিবিউটেড কার্ভের জন্য তো কোয়ান্টিটেটিভ ডাটা লাগবে। না কোয়ালিটেটিভ সি ডাটা হবে যদি কিনা আমরা ভাইয়া, রিপোর্টেড ইউজিং অড রেশিওস। না, এই ক্ষেত্রে আমরা তো অডস রেশিও নিয়ে কোনো ডিসকাশন করি নাই। হ্যাঁ, তো এখানে বলছে কি দেখেন যে কোনটা ফলস। হ্যাঁ, তো আমরা অডস রেশিও, ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম এগুলি নিয়ে আমরা আর কথা বলতেছি না, কারণ হচ্ছে যে এই টাইপের সিনারিও কখনোই আসে না, এই কারণে আর কি আমরা এটা বলতে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে দেখেন যে এরকম কোনো সিনারিও যদিও থাকে যে আপনি 2টা পয়েন্ট নাই, বাট বাকি 3টা সম্পর্কে আপনার ধারণা আছে, সেখানে যদি আনসার পেয়ে যান তাহলে তো আপনি এখান থেকে আনসারটা পেয়ে যাচ্ছেন। এখানে দেখেন মেইন পয়েন্ট হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা, তাই না? তো কোয়ালিটেটিভ ডাটা কিন্তু আপনি নর্মালি ডিস্ট্রিবিউট করতে পারবেন না, কারণ এখানে তো বেসিক্যালি ওইরকম কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই। আমরা নর্মালি ডিস্ট্রিবিউট করতে পারি কখন? যদি এটা কোয়ান্টিটেটিভ ডাটা হয়। তো কোয়ান্টিটেটিভ ডাটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তখন আমরা কি করি? আমরা কিন্তু টি টেস্ট করতে পারি, প্যারামেট্রিক টেস্ট করতে পারি। টি টেস্ট কিন্তু প্যারামেট্রিক টেস্টের একটা উদাহরণ, তাই না? টি টেস্ট আর পেয়ার টি টেস্ট। তো তাহলে কোয়ালিটেটিভ ডাটাতে দেখেন ওরা কি বলছে যে ইট ইজ বেস্ট অ্যানালাইজ স্ট্যাটিস্টিক্যালি ইউজিং স্টুডেন্ট টি টেস্ট ওয়েন মাল্টিপল ফ্যাক্টরস আর প্রেজেন্ট। তার মানে তো এটা আমি 100% শিওর যেটাই ভুল। তো একটা সিনারিওতে তো ডেফিনেটলি 2টা ভুল থাকবে না, একটা ভুলই থাকবে। তো এইটা হচ্ছে আমাদের লাস্ট আনসার, লাস্ট ই টপিকটা হচ্ছে আমাদের আনসার। কি ক্লিয়ার? জি বোঝা ভাইয়া গেছে? ক্লিয়ার। আচ্ছা, এইবার হচ্ছে এটা একটু দেখেন যে এ নিউ টেস্ট টু স্ক্রিন ফর পালমোনারি এম্বোলিজম, এইটা হচ্ছে একটু দেখেন। এটা আমরা হচ্ছে একটু হিসাব করবো। হ্যাঁ, যে কি বলছে যে একটা নতুন টেস্ট আসছে পালমোনারি এম্বোলিজম ডায়াগনোস করার জন্য ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। আচ্ছা, তো এখন কি বলছে যে দ্য টেস্ট ইজ পজিটিভ ইন 30 of the 40 পেশেন্ট হু আর প্রুভেন টু হ্যাভ এ পিই অফ দি রিমেইনিং 60 পেশেন্ট অনলি 5 হ্যাভ এ পজিটিভ টেস্ট। হোয়াট ইজ দি সেন্সিটিভিটি অফ দি নিউ টেস্ট? তো আমরা এটা হচ্ছে একটা কন্টিনজেন্সি টেবিল বানাই। দেখেন কিভাবে এটা আমরা বানাতে পারি আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি করতে হবে? যে পালমোনারি এম্বোলিজম আছে, পিই প্রেজেন্ট, এটা একটা, আর হচ্ছে পিই নাই, এটা হচ্ছে একটা। আচ্ছা, আর এখানে কি? এটা হচ্ছে টেস্ট পজিটিভ একটা ক্রাইটেরিয়া, টেস্ট পজিটিভ এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া, আর টেস্ট নেগেটিভ এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। ওরা কি বলছে দেখেন, আমরা এখন একটা প্রশ্নটা আবার যদি দেখি, ওরা যে হচ্ছে যে 100 পেশেন্ট নিছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, the test is positive in 30 of the 40 patient who are proven to have a PE। তার মানে কি দেখেন যে 40 জন রোগীর কিন্তু পালমোনারি এম্বোলিজম আছে, এর মধ্যে 30 জনের হচ্ছে টেস্ট পজিটিভ আসছে, তাই না? তার মানে আমরা কি বলতে পারি? এই জায়গাটাতে আমি কি লিখবো? পালমোনারি এম্বোলিজম টেস্ট পজিটিভ হচ্ছে 30 জন, আর টোটাল পালমোনারি এম্বোলিজম ডায়াগনোস হচ্ছে কত জনের? 40 জনের, তাই না? তার মানে টেস্ট নেগেটিভ কত জনের? 10 জনের। আচ্ছা, বাকি যে রিমেইনিং 60 পেশেন্ট, এদের মধ্যে কি 5 জনের কিন্তু পজিটিভ টেস্ট আসছে, তার মানে বাকি 55 জনের কিন্তু নেগেটিভ টেস্ট আসছে, তাই না? তার মানে এটা কি হবে? পালমোনারি এম্বোলিজম নাই, বাট পজিটিভ টেস্ট আসছে 5 জনের, আর নেগেটিভ তাহলে আসবে কত জনের? 55 জনের। তাহলে টোটাল কত হচ্ছে দেখেন, 50 যোগ 5 60, 30 যোগ 10 40, টোটাল হচ্ছে 40/60। এখন আমরা আমাদের যে সূত্রটা ছিল এটা যদি আমরা হচ্ছে যে একটু আপনাদের মনে করাই, তাহলে আমরা এটা একটু যদি দেখি যে আমাদের সেন্সিটিভিটি জানতে যাচ্ছে, তাই না? তার মানে টিপি প্লাস এফএন, তার মানে এটা বাই এটা প্লাস এই দুটার যোগফল, টিপি আর টিপি প্লাস এফএন এই দুটার কিন্তু যোগফল। তাহলে আমরা যদি এটাকে দেখি যে এটা তাহলে কি হবে? টিপি মানে হচ্ছে 30, আর টিপি বাই এফএন মানে কি? টেস্ট পজিটিভ আর ফলস নেগেটিভ, 30 যোগ 10, তার মানে 30/40, এটা মানে হচ্ছে কত? 0.75। তাহলে আমরা দেখবো যে এখানে উত্তর হবে কি? এটা হচ্ছে আমাদের 75 হবে। তাহলে এটার উত্তর হবে কিন্তু 75%। এটার সেন্সিটিভিটি হচ্ছে 75%। এই যে আমরা কন্টিনজেন্সি টেবিলটা বানালাম, এটা কি ক্লিয়ার? বোঝা গেছে কি এটা, যে এটা কিভাবে আসলো? এই যে আমাদের এই টেবিলটা কিভাবে আসলো? হ্যাঁ জি ভাইয়া বুঝেছি।
আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সূত্রটা মাথায় রাখতে হবে আর এইভাবে আমাদেরকে কন্টিনজেন্সি টেবিলটা বানাতে হবে। আচ্ছা এখন যদি বলি যে হচ্ছে স্পেসিফিসিটিটা কত হবে, তাহলে কি হবে দেখেন, এই যে এখানে কিন্তু ওরা আবার এখানে অলরেডি কিন্তু তারা কন্টিনজেন্সিটা দিয়েই রেখেছে, তাই না? কন্টিনজেন্সি টেবিলটা কিন্তু বানিয়েই দেয় যে নিউ টেস্ট পজিটিভ কত, নিউ টেস্ট নেগেটিভ কত। তাহলে আমরা যদি হচ্ছে যে আবার সূত্রটা দেখি, সেক্ষেত্রে কি পাবো আমরা? স্পেসিফিসিটি এবার আমাদের দেখতে হবে। স্পেসিফিসিটির ক্ষেত্রে কি, টিএন প্লাস এপি, তার মানে কি এইটা বাই এইটা প্লাস এফপি, তাই না? এই দুইটা। তাহলে আমরা হচ্ছে যেটা একটু দেখি, টিএন বাই এফপি হলে কত হয়। তাহলে এই ক্ষেত্রে দেখেন টিএন হচ্ছে 680 আর এফপি মানে হচ্ছে 100, তার মানে কি হচ্ছে টিএন বাই এফ মানে হচ্ছে 680 বাই 780, তার মানে আমাদের উত্তরটা হবে হচ্ছে যে এটা হচ্ছে স্পেসিফিসিটি। আচ্ছা তাহলে এইটা গেল আমাদের আরেকটা, এইটা হচ্ছে যখন একটু দেখেন যে কোহোর্ট স্টাডি ইজ বিং ডিজাইন টু লুক এট দি রিলেশনশিপ বিটুইন স্মোকিং এন্ড ব্রেস্ট ক্যান্সার, হোয়াট ইজ দি ইউজুয়াল আউটকাম মেজার ইন এ কোহোর্ট স্টাডি। এখানে আমরা কি পাবো কোহোর্ট স্টাডিতে? Relative risk. রিলেটিভ রিস্ক আমরা পাবো রিলেটিভ রিস্ক, আর কেস কেস কন্ট্রোলে পাবো হচ্ছে অডস রেশিও। আচ্ছা, surgical team wish to conduct a meta-analysis of randomized control trial of the use of low molecular weight heparin in the prevention of post-operative deep vein thrombosis. দেখেন এখানে ওরা কি করছে, ওরা কিন্তু মেটা অ্যানালাইসিস করছে। এই সিনারিওটাই কিন্তু আপনাদেরকে আমি উল্লেখ করে আসি যে মেটা অ্যানালাইসিস করবে কিসের, অনেকগুলি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে ডিসপ্লে করতে পারি গ্রাফিক্যালি? Forest plot. ফরেস্ট প্লট দিয়ে আমরা এটা গ্রাফিক্যালি ডিসপ্লে করতে পারি। আচ্ছা এখন পরের প্রশ্নটা একটু দেখতে পারেন যে এ নিউ হার্নিয়া মেশ ডিজাইনড টু প্রিভেন্ট দ্য রিস্ক অফ ইনফেকশন আন্ডারগোজ ক্লিনিক্যাল ট্রায়ালস। 100 পেশেন্টস আর গিভেন দি নিউ মেশ, 100 জনকে নতুন মেশ দেওয়া হয়েছে। During a 3-month period, 10 of the patients have an episode of infection. In the control group, there are 300 patients who are given a placebo. In this group, 50 people have an infection during the same time period. তাহলে এটা রিলেটিভ রিস্ক কি হবে, কত হবে বলে মনে হয় আপনাদের? তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদের হচ্ছে মানে আমাদের যে এক্সপেরিমেন্টাল যে গ্রুপ তাদের মধ্যে ইভেন্ট রেট কত, ইইআর, তাই না? এক্সপেরিমেন্টাল ইভেন্ট রেশিওটা আমাদেরকে বের করতে হবে আর কন্ট্রোল ইভেন্ট রেশিওটা বের করতে হবে। তারপর কি করতে হবে, এক্সপেরিমেন্টাল ইভেন্ট রেশিও বাই কন্ট্রোল ইভেন্ট রেশিওটাই করতে হবে। তাহলে আমি এক্সপেরিমেন্টাল ইভেন্ট রেশিও কিভাবে করব, যে 100 পেশেন্টের মধ্যে 10 জনের ইনফেকশন হয়েছে, তাহলে আমি কি করব দেখেন যেখানে উল্লেখ করে দেওয়া এক্সপেরিমেন্টাল ইভেন্ট রেট হচ্ছে একদম নিচে, যে ইইআর মানে হচ্ছে কি যে 10 বাই 100 0.1, আর কন্ট্রোল ইভেন্ট রেট কত, 50 বাই 300, তার মানে 0.166। তাহলে এক্ষেত্রে রিলেটিভ রিস্ক কি, রিলেটিভ রিস্ক হচ্ছে ইইআর বাই সিআর হচ্ছে 0.6, 1 বাই 0.166। তার মানে কি ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে নতুন যে মেশটা আমরা ইউজ করছি সেটাতে ইনফেকশন রেট কম, তার মানে এটা ডেফিনেটলি ভালো। তাহলে আমার উদ্দেশ্য সফল, আমি নতুন যে ক্লিনিক্যাল ট্রায়াল করছিলাম, যে মেশটা আমি বানাতে যাচ্ছিলাম সেটা তাহলে ভালো। আচ্ছা তাহলে এবার হচ্ছে যে এইটা একটা, যে হুইচ অফ দি ফলোইং মোস্ট ক্লোজলি ডিসক্রাইবস দি রিস্ক অফ এ টাইপ 1 স্ট্যাটিস্টিক্যাল এরর। কোনটা হবে এটা? পি ভ্যালু হবে। এটা হচ্ছে পি ভ্যালু হবে, ভেরি গুড। তারপরে হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে যে আমি মনে হয় এটা আপনাদের সাথে ডিসকাস করি নাই, তারপরে দেখি এটা আপনারা ইএমআরসিএস পড়ার সময় নিশ্চয়ই পেয়েছেন, এটা একটু দেখেন তো এটা সম্পর্কে কোনো ধারণা আছে কিনা আপনাদের, একটু দেখি। A group of surgeons conduct a meta-analysis of randomized controlled trials comparing the use of analgesic regime following laparoscopic cholecystectomy. What level of evidence is provided by such an analysis? লেভেল অফ এভিডেন্স হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের পরীক্ষার জন্য। হ্যাঁ, লেভেল অফ এভিডেন্স এক্ষেত্রে কি লেভেল হবে, এটা সম্পর্কে কারো কোনো ধারণা আছে? আচ্ছা তাহলে আমরা এটা একটু দেখাই, এটা আমাদের নোটসের মধ্যে আছে, এটা একটা ইম্পর্টেন্ট ধারণা। আচ্ছা এই যে দেখেন লেভেল অফ এভিডেন্স, লেভেল অফ এভিডেন্সটা এক্ষেত্রে কি হয় যে টোটাল 5 ধরনের লেভেল অফ এভিডেন্স হয়। সব থেকে দুর্বল লেভেল অফ এভিডেন্স হচ্ছে লেভেল 5। এখানে কি করা হয়, এখানে যেটা হয় যে মনে করেন যে আমাদের কোলোরেক্টাল ক্যান্সার সার্জারির ফজল হক স্যার, উনি সারা জীবনে মোটামুটি
50,000-এর উপরে ফিস্টুলা অপারেশন করছেন। তো উনি উনার অভিজ্ঞতা থেকে ফিস্টুলা রিপেয়ার নিয়ে কোনো একটা কমেন্ট করলেন, এটা হবে লেভেল 5 এভিডেন্স। উনি দেখা গেল যে উনি বেশ কিছু কেস সিরিজ করেছেন, ইন্টারন্যাশনাল যে জার্নালগুলি আছে সেখানে দেখা গেল যে অ্যারাউন্ড ফিস্টুলা নিয়ে অ্যারাউন্ড 10টা কেস সিরিজ করেছেন। এই 10টা কেস সিরিজ থেকে তারপরে উনি হচ্ছে যে একটা কি বলবো একটা কনক্লুশনে আসছেন। তখন এটা হয়ে যাবে কি লেভেল 4 এভিডেন্স, অর্থাৎ যতদিন পর্যন্ত এটা কোনো পাবলিশড জার্নালে আসবে না, উনি নিজে করার কারণে উনি কমেন্ট করছেন, এটা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন লেভেল 5 এভিডেন্স। যখনই উনি এটা কোনো কেস সিরিজ আকারে জার্নালে পাবলিশ করে ফেলবেন, তখনই এটা হয়ে গেল হচ্ছে লেভেল 4 এভিডেন্স। আচ্ছা, এখন ধরেন ফজলুল হক স্যার হচ্ছে এরকম বেশ কিছু ফিস্টুলা করে, তারপরে দেখা গেল যে আমাদের যে লঙ্গ যার নামে অপারেশনটা, সে লঙ্গ ফিস্টুলা অপারেশন করে। এখন মনে করেন যে আবার আমেরিকাতে কোনো একজন বিখ্যাত সার্জন আছে, সেও এরকম ফিস্টুলা অপারেশন করে। এই 3 জনের স্টাডি নিয়ে আমি গবেষণা করে তারপরে হচ্ছে যে আমি একটা কনক্লুশনে আসলাম, তখন এটাকে বলবো আমি লেভেল 3 এভিডেন্স। কারণ কি, আমি এখানে কি করেছি, আমি এখানে কম্পারেটিভ স্টাডি করে ফেলছি, তাহলে এটা হয়ে গেল লেভেল 3 এভিডেন্স। আচ্ছা, যখন একটা কন্ট্রোল ট্রায়ালের আমি করে ফেলছি, বাট আমি কোনো র্যান্ডোমাইজ করি নাই, আমি এটা হচ্ছে যে নিজে আরবিট্রারি নিজে ইচ্ছা করে সিলেক্ট করছি যে একে আমি এই জায়গাতে রাখবো, আমি ওই জায়গাতে রাখবো, এভাবে করে আমি একটা স্টাডি করেছি, তখন এটা হয়ে গেল হচ্ছে লেভেল 2 এভিডেন্স। বাট যখন মাল্টিপল কন্ট্রোল ট্রায়ালকে বারবার মেটা অ্যানালাইসিস করা হয়েছে, ফরেস্ট প্লট ইউজ করে গ্রাফিক্যালি ডিজাইন করে চেক করা হয়েছে, তখন এটা হয়ে গেল হচ্ছে লেভেল 1 এভিডেন্স। এইটুক তো ক্লিয়ার আশা করি। তো তাই আমাদের এখানে কি বলছে দেখেন, আমরা কি করছি, গ্রুপ অফ সার্জন হচ্ছে অলরেডি কিন্তু একটা মেটা অ্যানালাইসিস করে ফেলেছে, তাই না? তার মানে এটা কি হবে, এটা কি ধরনের লেভেল অফ এভিডেন্স হবে? লেভেল 1। লেভেল 1 হবে। তাহলে এটাই মাথায় রাখবেন, এক্সপার্ট ওপিনিয়ন। ফজলুল হক স্যার একটা কথা বললে এটা হচ্ছে লেভেল 5। উনি যদি কেস সিরিজ করতেন তাহলে এটা হয়ে যেত লেভেল 4। আমি যখন ইতালির লঙ্গ আর বাংলাদেশের ফজলুল হককে নিয়ে স্টাডি করে কোনো কমেন্ট করব, এটা হলো লেভেল 3। যখন আমি স্টাডি করব, বাট আমি নিজে সিলেক্ট করব যে আমি জাহানারা খাতুনকে করব হচ্ছে ফিস্টুলেক্টমি, আর হচ্ছে মোবারক হোসেনকে করব হচ্ছে ফিস্টুলেক্টমি, তখন এটা হয়ে গেল হচ্ছে লেভেল 2। আর যখন আমি তারপর হচ্ছে যে আপনারা যারা আছেন সবাই বিখ্যাত সার্জন, সবাই মিলে বেশ কয়েকটা স্টাডিকে মেটা অ্যানালাইসিস করে বের করবো, তখন এটা হলো হচ্ছে লেভেল 1 এভিডেন্স। তাহলে লেভেল 1 এভিডেন্সটা হচ্ছে সব থেকে ভালো। এইটা এখন একটু দেখেন, a surgical unit are conducting a study to determine whether patients who have bowel preparation have a lower risk of colonic anastomotic leakage than those having none. The planned sample size is 25. Which of the tests below is most appropriate? কি ধরনের টেস্ট হবে এটা? ফিশার্স। হ্যাঁ, এটা ফিশার্স এক্সাক্ট টেস্ট। হ্যাঁ, দেখেন এখানে কাইও আছে, ফিশার্সও আছে, আপনি চুজ করবেন কিন্তু ফিশার্স। আবার বলেও দিচ্ছেন যে স্যাম্পল সাইজ 25, স্যাম্পল সাইজ 25 বেসিক্যালি অনেক কম স্যাম্পল সাইজ। আর এখানে দেখেন যে স্টাডিটা কি, এটা স্টাডি হচ্ছে আমি বাউল প্রিপারেশন পরে কোলনিক অ্যানাস্টোমোটিক লিকেজ হচ্ছে কিনা সেটা দেখতে যাচ্ছি আর কি, লিস্টটা কমে কিনা। তো এই ইনফরমেশনকে তো আপনি ডেফিনেটলি মিন মিডিয়ান মোড সমান করে নরমালি ডিস্ট্রিবিউট করতে পারবেন না। সুতরাং এটা তো আমাকে কি করতে হবে, নন প্যারামেট্রিক টেস্ট করতে হবে। নন প্যারামেট্রিক টেস্টের মধ্যেই আছে ফিশার এক্সাক্ট টেস্ট আছে, কাই স্কোয়ার টেস্ট আছে। আচ্ছা, এরপরেরটা আমরা এটা আপনারা, আচ্ছা প্রি টেস্ট প্রবাবিলিটি, এটা নিয়ে আমি আপনাদেরকে বলি নাই। প্রি টেস্ট প্রবাবিলিটি মানে হচ্ছে কি, যে একটা ডিজিজ থাকার, মানে আমি তো ধরেন যে বাংলাদেশে এই মুহূর্তে আছি, হ্যাঁ, তো আমার কোভিড থাকার প্রি টেস্ট প্রবাবিলিটি কত, এইটা হচ্ছে যে জানতে চাচ্ছে। তো তার মানে বেসিক্যালি এটা প্রিভ্যালেন্সের মতোই না, যে এই মুহূর্তে বাংলাদেশে কতগুলি কেস আছে, এটা দিয়ে তো মোটামুটি আপনি জাজ করে ফেলতে পারেন যে আমার তাইলে কোভিড হওয়ার সম্ভাবনা কত। এটাকেই বলা হচ্ছে প্রি টেস্ট প্রবাবিলিটি। তো এটাই ওরা জানতে যাচ্ছে যে নিচের কোনটা ইকুইভ্যালেন্ট টু প্রি টেস্ট প্রবাবিলিটি। উত্তর হচ্ছে প্রিভ্যালেন্স অফ এ কন্ডিশন। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা এর পরেরটাতে চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং টেস্ট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর কারেক্টিং এগেইনস্ট মাল্টিপল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস দ্যাট মাইট প্রোভাইড অ্যান ইরোনিয়াস রেজাল্ট। টু কারেক্ট এগেইনস্ট ডাটা ড্রেজিং, তাহলে ভুল রেজাল্টের ঠিক করার উপায় কি? বি, অপশন বি। বনফেরনি টেস্ট, তাই না? আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে দেখছি যে খুব বিপদ হয়ে গেছে, যে রেজাল্ট এক্সপেক্ট করতেছিলাম সেগুলো আসে নাই, তখন আমাকে ঠিক করার জন্য কি করতে হবে, বনফেরনি টেস্ট করতে হবে। বনফেরনি টেস্ট করেও যদি
শেষ রক্ষা না হয় তখন কিন্তু আপনার ফিজিক্সের আর কোনো ভ্যালু নাই, আপনাকে ফেলে দিতে হবে। আচ্ছা, in a randomized study of chemotherapy drug for bowel cancer, a group receiving treatment A had a recurrence rate of 12.5 and a group receiving treatment B had a recurrence rate of 15%. Both groups are matched for size and length of follow-up. What is the number needed to treat to prevent recurrence? এইটা আমি আপনাদেরকে ডিসকাস করি নাই, এটাই আমাদের আজকের ফাইনাল টপিক, এটা আমরা ডিসকাস করব। তার আগে আমরা লাস্টের দুইটা টপিক একটু দেখে নিই, তাহলে আমরা মোটামুটি পেয়ে যাব। আচ্ছা, as part of a research project you are trying to ascertain whether the use of dummies in infant is linked to sudden infant death syndrome. What is the most appropriate form of study design? কেমনে করতে পারেন এটা? sudden infant death syndrome নিয়ে আপনি স্টাডি করবেন। এটা কি খুব কমন, sudden infant death syndrome? এটা কোহর্ট করতে হবে। এটা করতে হবে কেস কন্ট্রোল, কারণ সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম হচ্ছে খুবই রেয়ার একটা ডিজিজ। তা আপনি কি এভাবে পারবেন যে হচ্ছে যে এই বিল্ডিং এর 10টা 1 বছরের বাচ্চাকে আমি হচ্ছে একটা বড় পুতুল কিনে দিলাম, তারপরে হচ্ছে দেখিয়ে মরে কিনা, এভাবে তো করতে পারবেন না, কারণ সেই ক্ষেত্রে তো মরার চান্স খুবই কম, তাই না? তো এই কারণে আপনাকে কি করতে হবে, আপনাকে দেখতে হবে, আপনি হসপিটালে যে খুঁজে বের করতে হবে যে সারা ঢাকা শহরে টোটাল কতগুলি সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম হয়েছে এখন পর্যন্ত, ওই বাচ্চাগুলির কারো পুতুল ছিল কিনা ওইটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে করতে হবে আমাকে কেস কন্ট্রোল স্টাডি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আচ্ছা এটা আবার একটু বলে নেই আমরা। এ পেশেন্ট ইনভলভ in a national research trial of surgery versus conservative management for ruptured abdominal aortic aneurysm dies during surgery because the surgeon decided to deviate from the study protocol and implant a different type of graft material. What is the correct course of action? মানে একটা ন্যাশনাল রিসার্চ হচ্ছিল যে রাপচার্ড অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম নিয়ে, তো ওই জায়গাতে একটা পেশেন্ট মারা গেল, কারণ সার্জন সে কি করলো যে স্টাডি প্রোটোকলে যেরকম ভাবে তার ম্যানেজ করার কথা ছিল সেভাবে সে ম্যানেজ করে না এবং ডিফারেন্ট একটা গ্রাফট ম্যাটেরিয়াল দিচ্ছে। এখন কি করবেন? জিএমসি তে নালিশ করবেন, নাকি ইথিক্স কমিটির কাছে দিবেন, নাকি হসপিটালে জানাবেন? কি করা যায়? জিএমসি কে রেফার করে দিব। না, এটা হচ্ছে যে যখন কোনো স্টাডি, এটা বলার জন্যই আমি এই কোয়েশ্চেনটা রেখেছি যে যখন কোনো স্টাডি ডিজাইন করা হয়, হ্যাঁ, তো তখন হচ্ছে এটা ইথিক্যাল কমিটির কাছে দিতে হয়। যেমন আমরা বাংলাদেশেও যখন থিসিস করি তখন এটা ইথিক্যাল কমিটির কাছে যাবে। ইথিক্যাল কমিটি ডিসাইড করবে যে কোন জিনিসটা এটার জন্য রাইট, কোন জিনিসটা এটার জন্য রং। যেহেতু এটা একটা স্টাডি এবং একজন সার্জন এই কাজটা করেছে, তো সার্জন তো যথেষ্ট এক্সপেরিয়েন্সড, তো এইটা করার পিছনে তো সার্জনের ডেফিনেটলি কোনো লজিক থাকতে পারে। তো ওই লজিকটা যাতে সে ওই কমিটির কাছে উত্থাপন করতে পারে, তো এই জন্য ডিরেক্ট আগে জিএমসির কাছে দেওয়া যাবে না। যে ইথিক্স কমিটি স্টাডিটা অ্যাপ্রুভ করেছে তাদের কাছে এই কেসটা রিপোর্ট করতে হবে। ওরা যদি বলে যে হচ্ছে যে এটা ঠিক হয় নাই, তখন এটা জিএমসির কাছে যাবে। বাট ওরা যদি মনে করে যে না, এটা সে ডেভিয়েট করলেও এটা করা যেতে পারে, তখন কিন্তু আর জিএমসির কাছে এটা যাবে না। তার মানে এটা প্রথম কি হবে, রিপোর্ট করতে হবে ইথিক্স কমিটির কাছে। ইথিক্স কমিটি এরপর ডিসাইড করবে এটা কি ওই জায়গাতেই শেষ করবে নাকি এটা জিএমসি তে পাঠায় ডাক্তারের লাইসেন্স খেয়ে দিবে। বোঝা গেছে কি? এরপরেরটা একটু দেখেন, which of the statistical tests listed below is most appropriate to use with data which follows a normal distribution? কি হবে এটা? নরমালি ডিস্ট্রিবিউটেড কার ডাটা কিভাবে অ্যানালাইসিস করবেন? কি টেস্ট করতে হবে? তাহলে আমরা আমাদের আজকের লাস্টের টপিকটা নিয়ে একটু ডিসকাস করে নেই। সেটা কি? এটা হচ্ছে যে নাম্বার নিডেড টু ট্রিট বলতে আমরা বেসিক্যালি কি বুঝি। নাম্বার নিডেড টু ট্রিট, তাহলে ওরা এখানে কি বলছে দেখেন, ওরা বলছে যে ট্রিটমেন্ট এ দিলে 12.5% রিকার করছে আর ট্রিটমেন্ট বি দিলে 15% রিকার করছে, তাই না? তার মানে কোনটা ভালো, টাইপ এ না টাইপ বি, ট্রিটমেন্ট এ না ট্রিটমেন্ট বি? কি মনে হয় কোনটা ভালো হতে পারে? এ ভালো হবে না বি ভালো হবে? এ ভালো হবে। এ ভালো হবে, তাই না? তার মানে আপনি যদি ট্রিটমেন্ট এ দিতেন তাহলে আপনি কতটুকু রিস্ক কমাইতে পারতেন? রোগীর আবার রিকার 2.5% রিস্ক কমাতে পারতাম। এই যে দেখেন, একটা ট্রিটমেন্ট দেওয়ার কারণে আপনি যে রিস্ক রিডাকশন করলেন, এই জিনিসটার একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট রিস্ক রিডাকশন। তাহলে এই কেসে আমার অ্যাবসোলিউট রিস্ক রিডাকশন কত? 2.5%।
তাইলে এখন আমরা এখন এটাতে চলে আসি। আমাদের কি জানতে হবে, এখানে দুইটা টার্ম আমরা তাহলে এখন এখানে জানবো, একটা হচ্ছে অ্যাবসলিউট রিস্ক রিডাকশন এবং নাম্বার নিডেড টু ট্রিট। আচ্ছা, তাহলে আমরা এখন কি জানবো, দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাবসলিউট রিস্ক রিডাকশন। এক ট্রিটমেন্ট মোডালিটি দেওয়ার কারণে রোগীর যে রিস্ক কমলো এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট রিস্ক রিডাকশন। তাহলে এটা কত এখানে 2.5%। এখন আরেকটা টার্ম হচ্ছে কি নাম্বার নিডেড টু ট্রিট। তার মানে এই যে 2.5% রোগী যে আছে এদেরকে যদি আপনি ট্রিট করতেন, মানে সরি, তাহলে অ্যাবসলিউট রিস্ক রিডাকশনের পরেরটা হচ্ছে নাম্বার নিডেড টু ট্রিট। এই দুইটা জাস্ট হচ্ছে উল্টা একজন আরেকজনের, যে আপনি এই ট্রিটমেন্ট দেওয়ার কারণে যেহেতু রিস্ক রিডাকশন হচ্ছে, তাহলে এডিশনাল আরো কতজন রোগীর কে আপনার এই চিকিৎসাটা দেওয়া উচিত ছিল, এই জিনিসটাই হচ্ছে নাম্বার নিডেড টু ট্রিট। এই নাম্বার নিডেড টু ট্রিটের সূত্র হচ্ছে 1 বাই অ্যাবসলিউট রিস্ক রিডাকশন। তাহলে এই ক্ষেত্রে কত হবে, 1 বাই 2.5%, তাই না? আচ্ছা, 2.5% মানে কি, এটা হচ্ছে যে অলরেডি মোটামুটি 100, তাই না? পার্সেন্ট যদি বাদ দেই আমরা, তাইলে সেক্ষেত্রে আমাদের টোটাল আসবে কত, 2.5 বাই 100 দিলে অ্যারাউন্ড 40। তাহলে আমাকে আরো এডিশনাল 40 জন পেশেন্টকে এটা হচ্ছে ট্রিট করা দরকার ছিল। এটাই হচ্ছে নাম্বার নিডেড টু ট্রিট। এটা কি বোঝা গেছে? অ্যাবসলিউট রিস্ক, অ্যাবসলিউট রিস্ক রিডাকশনের জাস্ট উল্টাটাই হচ্ছে আমাদের নাম্বার নিডেড টু ট্রিট। তাহলে সেটা কি করতে হবে, যে আমাকে আগে প্রথমে রিস্ক রিডাকশনটা আইডেন্টিফাই করতে হবে। রিস্ক রিডাকশন আইডেন্টিফাই করার পর আমাকে কি করতে হবে, জাস্ট এটাকে উল্টায় দিতে হবে, 1 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তাইলে যেটা হবে সেটাই হচ্ছে আমার নাম্বার নিডেড টু ট্রিট। তাহলে এটাই হচ্ছে 40। তাহলে মোটামুটি আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স হচ্ছে এই পর্যন্তই। বায়োস্ট্যাটিস্টিক্স আমি বারবার বলতেছি যে এখানে অনেক কিছুই আপনার কাছে কঠিন মনে হবে, বাট আমরা আমাদের আজকের ক্লাসে যে টপিকগুলি, মানে যে জিনিসগুলি বেশি হাইলাইট করলাম ওইগুলি আপনার অ্যাটলিস্ট মাথায় থাকতে হবে। তাইলে হচ্ছে যে আপনার আমার ধারণা 85 to 90% সম্ভাবনা যে হচ্ছে যে আপনি বায়োস্ট্যাটিস্টিক্স রিলেটেড কোশ্চেনগুলি পারবেন। এর থেকে কঠিন হলে শুধু আপনি না, এমআরসি যারা পরীক্ষা দিচ্ছে তার 99%ই এটা পারবে না। তো এর বাইরেও যে দুই একটা সিনারিও আমরা পাবো সেটা পরবর্তীতে রিকলের সময় পাবো, তখন আমরা এগুলি নিয়ে ডিসকাস করব। আপনারা আমাদের এই লেকচারটা একটু দেখে ফেলবেন। আর 44টা প্রশ্ন আছে, ওই 44 প্রশ্নের মধ্যে কিছু কিন্তু আবার লিগ্যাল ইস্যু থেকে আছে, আবার হচ্ছে যে সার্জিক্যাল টেকনিক থেকে আছে। তো এগুলি মোটামুটি অ্যারাউন্ড মনে হয় 30 প্রশ্ন বায়োস্ট্যাটিস্টিক্স থেকে। এই প্রশ্নগুলো একটু দেখে ফেলবেন। এরপরও যদি কোনো প্রশ্ন স্পেশালি কনফিউশন থাকে গ্রুপে জানায়েন, আমরা ওইটা হচ্ছে ডিসকাস করে নেব। আমাদের আজকের ক্লাসের মাধ্যমে মোটামুটি আমাদের মেইন যে লেকচারগুলি সেগুলি কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আমরা আমাদের ফাউজিয়া এবং আমাদের রিকলের উপরে ক্লাস আছে। তো আমাদের সাজেশন হচ্ছে যে এই বায়োস্ট্যাটিস্টিক্স পড়ার পরেই আবার সেকেন্ড টাইম হচ্ছে একবার ইএমআরসিএসটা করে ফেলতে হবে। ইএমআরসিএসটা যত দ্রুত সম্ভব এটা করে ফেলতে হবে, এবং এর পরবর্তীতে সেকেন্ড টাইম ইএমআরসিএস করার পরে যখন আপনি রিকল করতে যাবেন তখন দেখবেন যে আপনি রিকলের অনেক কিছু পাচ্ছেন, আপনার কনফিডেন্স আসবে। আর রিকলগুলি শেষ করে ফেলার পরে আরেকবার আপনাকে কিন্তু থার্ড টাইম ইএমআরসিএস দেখতে হবে। সুতরাং এখন কিন্তু বাকি যে সময়গুলি আছে যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের কিন্তু পড়াশোনা অনেক বাড়াতে হবে, এবং আপনার টার্গেট হচ্ছে ইএমআরসিএস আরো 2 বার নিজের পক্ষে শেষ করতে হবে এবং রিকল করতে হবে। আমাদের সাজেশন ভাইয়া ইএমআরসিএস কয়টা কোশ্চেন থাকে এমআরসিএস এ বা স্ট্যাটিস্টিক্স থেকে? আমার সময় তো একটা ছিল, আমার যতদূর মনে পড়ে বায়োস্ট্যাটিস্টিক্স থেকে একটা সিঙ্গেল প্রশ্ন ছিল, একটা বা দুইটা থাকে আর কি, এর থেকে বেশি থাকে না। সেটাও ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি হচ্ছে নার্স রিলেটেড একটা প্রশ্ন ছিল, যে একজন নার্স কে আমি দেখলাম ওটিতে যে সে ডিফারেন্ট একটা, এমন একটা কাজ করতেছে যেটা হচ্ছে যে নর্মালি আমরা করি না, এটা আমি কি করবো,
এটাকে আমি মানে ইনসিডেন্ট রিপোর্ট করব নাকি না হচ্ছে যে আমি নিজে এটাকে রিস্ক অ্যাসেস করব, নাকি এটা জিএমসি তে পাঠাবো, এরকম একটা অপশন ছিল আর কি। উত্তরটা হচ্ছে যে আমাকে ইনসিডেন্ট রিপোর্ট করতে হবে। মানে এখানে কিন্তু বেশ একটা ব্যাপার আছে, জিএমসি তে এখানে রেফার করা যাবে না, তার কারণ নার্সদের অথরিটি কিন্তু জিএমসি না, সুতরাং জিএমসি তে রেফার করার প্রশ্নই আসে না। তাহলে আপনি কি করতে পারেন, নার্সদের অথরিটিকে ইনফর্ম করতে পারেন, হসপিটালকে ইনফর্ম করতে পারেন, আবার নিজে নিজে চিন্তা করতে পারেন যে আচ্ছা থাক করুক, এটা করলে কোনো সমস্যা যেহেতু হচ্ছে না করতে পারে। বাট আইডিয়াল হচ্ছে যে এরকম যে কোনো ইনসিডেন্ট, সেটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, এরকম ঘটনা যদি ঘটে ইনসিডেন্ট রিপোর্ট করতে হবে। ইনসিডেন্ট রিপোর্ট করার জন্য ওদের আলাদা ফর্ম আছে এনএইচএস এ, ওই এনএইচএস এর ফর্মগুলি ইউজুয়ালি ফিল আপ করে তারপর হচ্ছে হসপিটালে সাবমিট করতে হয়। এরপর হসপিটাল ওটা জাজ করবে যে এটাকে আমি নার্সিং ইয়েতে পাঠাবো নাকি না এটা আমরা নিজেরাই সলভ করবো। এরকম আর কি একটা প্রশ্ন ছিল আর কি। আচ্ছা ভাইয়া, তাহলে এরকম যদি কেস আসে আমি হচ্ছে হসপিটালের ইনসিডেন্ট রিপোর্ট করব। হ্যাঁ, হসপিটাল ইনসিডেন্ট রিপোর্ট করতে হবে। এই টাইপের সিনারি আমরা পাবো রিকল সলভ করার সময়, তখন আমরা এগুলি নিয়ে আবার ডিসকাস করব। আর হচ্ছে যে এইটা একটা খুব কমন প্রশ্ন আর কি ওদের, যে ইনসিডেন্ট রিপোর্ট করা আর কি, যে নার্স কোনো একটা কাজ করছে সেটা আমরা কি করতে পারি আর কি। তারপরে যে আজকে আমরা একটা সিনারিও দেখলাম যে এরকম একটা রিসার্চের মধ্যে আমি ডেভিয়েট করে গেলাম, এটা আমি কি করতে পারি। তো এক্ষেত্রে কি হলো, এখানে আমরা হচ্ছে যে ইথিক্যাল কমিটির কাছে পাঠাইলাম, ওইটা হচ্ছে। আর নার্সদের ক্ষেত্রে এরকম হলে আমরা সেটা ইনসিডেন্ট রিপোর্টিং হিসেবে রাখবো। এইরকম আর কি, যে এই সিনারিগুলো আমরা দেখতে দেখতে জানবো আর কি। এর মাঝে আমরা ফাউজিয়া ক্লাস শুরু করব। ফাউজিয়াটা খুব ইম্পর্টেন্ট, 313টা যে প্রশ্ন, এর মাঝে আমি আমি জানাই দিব কবে ক্লাসগুলি হবে ফাউজিয়া। আর এর মাঝে আপনার বাস টেস্টটা পড়ে ফেলেন আর ইএমআর টেস্টটা আবার রিভিশন শুরু করে দেন। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।